প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে আমরা ক্লাস করব, সেটা হচ্ছে পার্ট 3, ফৌজদারি কার্যবিধি 1898, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, সংক্ষেপে আমরা বলবো সিআরপিসি। তো আমরা পড়ছি আইন আদালত বার ভাইবা কমপ্লিট নোট। এই আইনের যে সম্ভাব্য ভাইবা প্রশ্ন বলে আমরা দেখে নিই দ্রুত। খুবই গুরুত্বপূর্ণ আইন। এই আইন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই আইনে সবচেয়ে বেশি অ্যামেন্ডমেন্ট হয়েছে। 2025 সালে দুইবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, একবার 10 জুলাই, আরেকবার হচ্ছে 10 আগস্ট। আপিল বিভাগে মাজদার হোসেন মামলার রায় ঘোষিত হয় কোন সালে? 2001 সালে। এখানে বলা আছে একটা মানে মামলার কথা, একটা কেস রেফারেন্স সিআরপিসি তে খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি প্রশ্ন করা হয় যে মাজদার হোসেন মামলা বিচার বিভাগের জন্য কেন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তর এখানে নাই, কিন্তু বলে রাখি যে এই মামলার কারণেই কিন্তু আপনার এই জুডিশিয়ারি বা বিচার বিভাগ আলাদা হয়ে গেছে, এবং 2007 সালে সেটা কার্যকর হয়। ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোন সনে অন্তর্ভুক্ত করা হয়? এটা 1 নভেম্বর 2007 সালে। যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, যারা সিভিল জজ আছেন, অন্যান্য জজ আছেন, তারা কিন্তু এই দিবসটিকে খুব গুরুত্বের সাথে পালন করেন। 1 নভেম্বর কিছুদিন আগে চলে গেল। এটা 2007 সালে আলাদা হয়, মানে আগে বিসিএস পরীক্ষার মাধ্যমেই কিন্তু এই বিচারক নিয়োগ হতো। এখন কিন্তু এই 2007 সাল থেকে জুডিশিয়ারি আলাদা হয়ে যাওয়ার পরে আমরা যে প্রথম প্রশ্ন পাই কত সালে, 7 সালে জুডিশিয়ারির ফার্স্ট প্রশ্নটা এমসিকিউ এর পাই 2007 সালে, কারণ তার আগে জুডিশিয়ারির জন্মই হয়নি। তো জুডিশিয়ারির জন্মের পিছনের অনুঘাটকের কাজ করেছে হচ্ছে মাজদার হোসেন মামলা। মাজদার হোসেন মামলাতেই কিন্তু যে ফলাফল আসে তার ভিত্তিতে কিন্তু জুডিশিয়ারি আলাদা হয়। তাহলে মাজদার হোসেন মামলার গুরুত্ব এটা, যে এই মামলার মাধ্যমে জুডিশিয়ারি আলাদা হয় বা পৃথক হয়, প্রশাসন থেকে আলাদা হয়ে যায়। তো এইভাবে উত্তর করা যাবে। তাহলে আমি দুইটা প্রশ্ন পড়লাম, এই দুইটা প্রশ্নের মাধ্যমে আরো একটা প্রশ্ন আসলো। এই অংশটুকু আপনারা নোট করে নেবেন, অথবা অনেকের 1 সপ্তাহের মধ্যে ভাইবা। এই যে আমি গল্প করছি, এই গল্পের মাধ্যমে এটা মনে থাকার কথা, আশা করি। কারণ ভাইবা এমন একটা পরীক্ষা, যে পরীক্ষাটা কিন্তু মুখস্থ করে আপনি মনে রাখতে পারবেন না। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, মানে নলেজটাকে সামান্য রেখে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন করবে বলা যায় না, নোট করে নিয়েও সবকিছু হবে না। আপনি চাইলে নোট করে নিতে পারেন এই জায়গায়। কমপ্লেন্ট কি? এটা একটা সংজ্ঞা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগটাই হচ্ছে কমপ্লেন্ট, যেটাকে আমরা সিআর মামলা বলি। এই যে আমি যেটা লিখা আছে, লেখার সাথে একটু যে কথা যুক্ত করছি, এগুলোতে একটু ধ্যান দিবেন, তাহলে আপনারা এই উত্তরগুলোকে আরো পরিষ্কার করতে পারবেন, এবং এর কাছাকাছি যদি প্রশ্ন করে তাও উত্তর করতে পারবেন। দায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকতে পারে? আমরা জানি 3টি স্তরের বিচারক আছে। দায়রা জজ নিজেই, ইংলিশে যদি বলি সেশন জাজ কোর্ট বা আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত অ্যাডিশনাল সেশন জাজ কোর্ট, ও যুগ্ম দায়রা জজ আদালত, ইংরেজিতে হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট। খুবই দুঃখের সাথে একটি নিউজ মানে বলছি, আজকের যে ঘটনাটা আমাদের রাজশাহীর বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতের যিনি বিচারক, তার বাসায় একটা নারকীয় হামলা হয়েছে। তার একজন সন্তান মারা গেছেন, এবং তার স্ত্রীও কিন্তু আহত হয়েছেন। এখনো জানা যায়নি কি কারণে, এবং যিনি অ্যাটাক করেছেন তিনিও সেই হয়তোবা ধস্তাধস্তির কারণে আহত হয়েছে, এবং সেও কিন্তু চিকিৎসাধীন আছে। তো দেখা যাক কি কারণে হয়েছে। তো যেই কারণে হোক, এই ধরনের ঘটনা আমরা আসলে দেখে অভ্যস্ত না। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা, তীব্র নিন্দা জানাচ্ছি আমি। যেখানে একজন জেলার সর্বোচ্চ পর্যায়ের বিচারকের বাড়িতেই হামলা হয়, হয়তোবা পারিবারিক সূত্রে যে হামলা করেছে, পারিবারিক বন্ধু সহজে সে অ্যাক্সেস পেয়েছে। তো আমাদের আরো সতর্কভাবে চলতে হবে। কার সাথে আমরা চলাফেরা করছি, বন্ধু নির্বাচনেও আমাদের সতর্ক হতে হবে। আর এখন তো উস্কানিতে ভরপুর হয়ে আছে। গতকালকে আহ, আমি কিছু ভিডিও দেখলাম, সোশ্যাল মিডিয়া আছে, বাংলাদেশ বার কাউন্সিলকে নিয়েও কিন্তু অনেক নানান বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
হয়তোবা বাংলাদেশ বার কাউন্সিলের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এটাকে এতই বৃদ্ধি করে বলা হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিল মানে ভরসার যোগ্য কোনো প্রতিষ্ঠান নয়, এরকম ভাবে বাংলাদেশ বার কাউন্সিলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তো আমি যেটা মনে করি, আমার যারা স্টুডেন্ট নিয়মিত আমাকে ফলো করেছে, ইভেন আমার পেইড কোর্স ছাড়াও আমার শুধু ইউটিউব ভিডিও দেখেছেন, তারাও কিন্তু অনেকে এমসিকিউ রিটেন ভালোভাবে পাশ করে গেছেন। তো নিজে পড়াশোনা করিনি, নিজে নিয়মিত পড়াশোনা না করে শুধু বার কাউন্সিলের যদি দোষ দিই, বার কাউন্সিল দুর্নীতিগত মানে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, এই অজুহাতে মানে আঙ্গুর খেতে টক বলে একটা কথা আছে না, যে আমি পারিনি তাই বার কাউন্সিলই খারাপ। তো ব্যাপারটা এরকম। তো আমার যারা স্টুডেন্ট পাশ করার মতন মেধাবী ছিলেন, যারা পরিশ্রম করেছেন, আমার পরিশ্রমের সাথে যুক্ত হয়েছেন, তো আমার স্টুডেন্টরা সবাই তো পাশ করেছেন। যদি বলি যে যে পাশ করার মতো, সে সবাই পাশ করেছেন। দু একজন আছে ভাগ্য হয়তো বা খারাপ ছিল, নেক্সট টাইম হবে, লেগে থাকতে হবে। একবার হয়নি বলে হবে না তা না, হবে। দু একজন যারা ভালো করার কথা ছিল, তাদেরও হয়তো বা কোনো ভুল আছে। আমি আমি যে পরীক্ষাগুলো নিয়েছি, সেখানে হয়তোবা পরীক্ষা তিনি ভালো দিয়েছেন, কিন্তু বার কাউন্সিলে পরীক্ষা দিতে যে হয়তোবা ইনস্ট্যান্ট একটা চাপের মুখে একটু খারাপ করে ফেলেছেন, হতে পারে। তো নিজের যে দুর্বলতা সেটা খুঁজে বের করতে হবে, সেই দুর্বল জায়গাগুলো পরিষ্কার করতে হবে, তাহলেই সফলতা আসবে। তো আমি মনে করি না যে বাংলাদেশ বার কাউন্সিলকে নিয়ে এত যে দুর্নাম হচ্ছে, এইটা আদৌ যারা মেধাবী তাদের কোনো ক্ষতির কারণ। যদি মেধা থাকে, যারা পড়াশোনা করেছেন পরিশ্রম করেছেন, তারা পাশ করবেই। তাদের পাশ আটকানোর কোনো সুযোগ নেই, এবং আসলেও তাদের পাশ আটকায় না। শুধু বিভ্রান্তিতে আপনারা কান দিবেন না, হতাশাগ্রস্ত হবেন না, পড়াশোনায় মনোযোগ দেন, আন্দোলন নিয়ে পড়ে থেকে লাভ নেই। বাংলাদেশ বার কাউন্সিলের রিভিউ এর ব্যবস্থা করে দিয়েছেন খুব সহজেই, এই রিভিউ নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করছেন। তো আরেকটা বিষয় না বললেই নয়, আপনাদের যে এই 10 দিনের একটা স্কেডিউল বা শিডিউল দেওয়া হয়েছে, সময়সূচি দেওয়া হয়েছে ভাইবার, শেষের দিকে কিছু বোর্ডে ডট ডট দিয়ে ফাঁকা রাখা হয়েছে যে 77 জন করে নেওয়া হবে। অনেকেই এটা মনে করছেন যে হয়তোবা 400 মতো স্টুডেন্টকে রিভিউ পাস করানো হবে, আর বাদ বাকি ফেল করানো হবে। তো যারা পাস করানোর মতো, সেটা 400 জন হোক আর একজন হোক, পাস করবে। অথবা 1000 2000ও পাস করতে পারে, সেটা বিষয় না। কিন্তু এই যে ডট ডট দেওয়া হলো, কেন দিয়েছে? এটা বোঝানো যে এইভাবে চলতে থাকবে। সর্বশেষ যে দিন, যে শেষের বোর্ড গুলো যে ফাঁকা রাখা হয়েছে এভাবে ডট ডট দিয়ে, এটা বোঝানো হয়েছে এভাবে কন্টিনিউ হবে। এখন এই 10ম দিনে 25 তারিখে যদি ভাইবা শেষ না হয়, 26 তারিখে হবে, 27 তারিখে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিকতা বোঝানোর জন্য সেই অংশটুকু দিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়েও কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলকে ট্রোল করা হচ্ছে, অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তো আমি মনে করি বাংলাদেশ বার কাউন্সিল এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, যেন বাংলাদেশ বার কাউন্সিলকে নিয়ে এইভাবে ট্রোল করতে না পারে। কারণ এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমাদের অভিভাবক প্রতিষ্ঠান। আমি একজন অ্যাডভোকেট, রাজশাহী জাজ কোর্টে প্র্যাকটিস করছি। তো বাংলাদেশ বার কাউন্সিলকে নিয়ে যদি নেতিবাচক কথা হয়, আমার অভিভাবক যেহেতু প্রতিষ্ঠান, আমার একটু খারাপ লাগার কথা। তো আমি এই ধরনের এই বিভ্রান্তিকর যে কথা ছড়ানো হচ্ছে, এগুলোর তীব্র বিরোধিতা করছি, আমি নিন্দা জানাচ্ছি। এবং যারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিও পছন্দ করেন, আমি বলবো ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। যারা নেতিবাচক কথাবার্তা বলে, তাদের সাথে যুক্ত হওয়ার দরকার নেই। কারণ আপনি যাদের সাথে চলাফেরা করবেন, আপনার ক্যারিয়ার সেই দিকেই যাবে। বাংলাদেশ যে দুর্নীতিগ্রস্ত, একেবারেই না তা না, দুর্নীতি আছে। তাই বলে ওই 100%-এর মধ্যে 1% যদি দুর্নীতি থাকে, আপনার ভাগ্যে ওই 1%-এর জন্য আপনি ক্ষতিগ্রস্ত হলেন তা না। তো পজিটিভ থাকেন, নিজ নিজ ধর্ম অনুসারে নিজের ধৈর্য বজায় রাখেন। সব ধর্মই কিন্তু ধৈর্য বজায় রেখে কাজ করার কথা বলে। আমি যখন ভাইবা দিতে যাই, আমার পরিচিত যারা শুভাকাঙ্ক্ষী, তারাও আমাকে বলেছিল তদবির করা লাগবে কিনা। বিনা পয়সায় আমাকে তদবিরের সুযোগ করে দেওয়া হয়েছিল, অনেক বড় একজন ব্যক্তির সাথে দেখা করার। তো আমি সেটার প্রয়োজন মনে করিনি। কারণ আমার যদি মেধা থাকে, আমি এমসিকিউ রিটেন এক চান্সে পাশ করেছি, আমি ভাইভাও এক চান্সে পাশ করব। যে তদবির বা টাকার বিনিময়ে যারা চেষ্টা করে বা হয়, তারা সারা জীবনের জন্য একটা হীনমন্যতায় ভুগবে। তো মেধার জোরে পাশ করে আসেন, আমার স্টুডেন্টদেরকে তদবির করার দরকার হবে না আমি মনে করি, কখনো হয়ওনি, হবেও না। এবং ভবিষ্যতে কখনো আমার যদি কোচিং সেন্টার টিকে থাকে,
আহ, এখন আমি অনলাইনে করাচ্ছি, অফলাইনে করব, কখনো তদবিরের কাজ করার প্রয়োজন হবে না আশা করি। আচ্ছা, এরপরে আমরা পড়াশোনায় ফেরত আসি। প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক কে? তাহলে দায়রা জজ, আর মহানগর এলাকায় হলে মহানগর দায়রা জজ। দায়রা জজ এবং মহানগর দায়রা জজ দুইজনই কিন্তু নিজ নিজ জায়গায় প্রধান। এখন জেলার প্রধান বলা হয়েছে, তাহলে মহানগরের যে প্রধান তিনি হবেন মহানগর দায়রা জজ। কিন্তু জেলা জজ এবং মহানগর দায়রা জজের মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে এখানে কিন্তু দায়রা জজের ক্ষমতা বেশি, কারণ তিনি জেলার প্রধান। মহানগর দায়রা জজ দায়রা জজের কিন্তু আন্ডারে না, কিছু 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 প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু দায়রা জজ প্রধান ভূমিকা পালন করেন একজন জেলার প্রধান হিসাবে। আবার আরেকটা জায়গায় জেলা জজ ও দায়রা জজ একই ব্যক্তি হয়ে থাকেন, কারণ একজন দায়রা জজ ও জেলা জজ একই ব্যক্তি একই এজলাসে সিভিল এবং ক্রিমিনাল উভয় মামলা কিন্তু পরিচালনা করে থাকেন, বিচার করে থাকেন। কিন্তু মহানগর দায়রা জজ কিন্তু সিভিল মামলা বিচার করেন না। সেইভাবে অতিরিক্ত মহানগর দায়রা জজ যুগ্ম মহানগর দায়রা জজে কোনো সিভিল মামলার হিয়ারিং হয় না, বিচার হয় না, শুধুমাত্র ক্রিমিনাল মামলার বিচার বিচার হয়। সেই ক্ষেত্রে কিন্তু মহানগর এলাকার যে দায়রা জজ গুলো আছেন তিন প্রকারের, তাদের থেকে দায়রা এলাকার দায়রা জজের কিন্তু ক্ষমতা বা কাজ একটু বেশি। আচ্ছা, রনি আপু কথা বলতে চাচ্ছেন, বলেন। স্যার, একটা প্রশ্ন ছিল যে আমাদের হুম হুম। ডিসি স্যার, আহ, ইনি একটা জেলায় বড় হন নাকি দায়রা জজ বড় হন? মানে ক্ষমতা কার এখানে বেশি? এই প্রশ্নটা অনেকদিন এখানে মনে হয়েছে। হ্যাঁ, এখানে যিনি ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার বা জেলা প্রশাসক, তারও আবার জি দুই স্যার। ধরনের পদ আছে। দুই ধরনের পদ আছে। তিনি যখন প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, তিনি জেলা প্রশাসক। জেলার প্রশাসক, যদি আমরা রাজা বাদশার সময়ের কথা চিন্তা করি, তাহলে তিনি একটা জেলার রাজা। রাজা শাসন করে তার নিজ নিজ প্রজাদের, তার শাসন এলাকায়। তেমনি একজন জেলার প্রধান হচ্ছেন, প্রশাসনিক প্রধান হচ্ছেন জেলা প্রশাসক। তিনি জেলাকে দেখবেন। ঠিক আছে, এইভাবে প্রশাসনিক ক্ষমতার যদি চিন্তা করি, তাহলে কিন্তু জেলা জজ এর থেকেও কিন্তু জেলা প্রশাসক বড়। কারণ পুলিশকে অর্ডার দেওয়া, প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু কার কাজ? জেলা জজের কাজ। যেমন লকডাউনের সময় আমরা দেখেছি, যে করোনার সময়ের কথা বলছি, করোনার সময় যে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত কিন্তু জেলা জজ নিতে পারবেন না, নিবে কে? জেলা প্রশাসক, কারণ জেলার শাসন ব্যবস্থা তিনি দেখবেন। কিন্তু বিচার বিভাগের যদি চিন্তা করি, বিচার বিভাগের সাথে কিন্তু আবার এখানে জেলা প্রশাসকও জড়িত আছেন, কারণ জেলা প্রশাসক যখন বিচারিক দায়িত্ব পালন করছেন, তখন ওনাকে বলা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা চিন্তা করি, তখনও বিচারিক ক্ষেত্রে যদি চিন্তা করি, তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু জেলা দায় মানে জেলা ও দায়রা জজের কিন্তু আন্ডারে থাকবেন। তাহলে যদি আমি কথা বলি যে প্রশাসনিক চিন্তা ভাবনা যদি করি, তাহলে অবশ্যই জেলা প্রশাসক উপরে আছেন। কিন্তু বিচারিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে জেলা ও দায়রা জজ কিন্তু অবশ্যই বিচারিক ক্ষমতার দিক দিয়ে অনেক উপরে। কারণ নির্বাহী যে কোর্টগুলো আছে, নির্বাহী এক দুই এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম কোর্টগুলো আছে, সবগুলোর যে সিদ্ধান্ত, এর বিরুদ্ধে যদি আমি আপিল করতে যাই, কোথায় করতে হবে? জেলা ও দায়রা জজ আদালতে। তার মানে জি স্যার। এখানে এখানে জেলা জজ উচ্চ আদালত হিসেবে কাজ করবে, আপিল আদালত রিভিশন আদালত হিসেবে কাজ করবে। কার উপরে? ওই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তারপরে নির্বাহী যে ম্যাজিস্ট্রেট গুলো আছে, যেগুলো জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে, মানে ডিসি মহোদয়ের আন্ডারে যে কোর্টগুলো আছে, সেগুলোর আপিল কিন্তু জেলা ও দায়রা জজ কোর্টে হয়। তাহলে বিচারিক চিন্তায় করতে গেলে জেলা ও দায়রা জজ উপরে, প্রশাসনিক চিন্তা করতে গেলে কিন্তু জেলা প্রশাসক বড়। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার, আর একটা ব্যাপার, একটা কোর্টে কি ভিপি কয়েকজন থাকতে পারে? যেমন জিপি থাকতে একজন হয়, ভিপি কি কয়েকজন হয়? এখানে এখানে জিপি হচ্ছেন প্রধান একজন, হ্যাঁ, ভিপিও কিন্তু প্রধান একজনই হন। যদি এলাকার ভিপির বেশি প্রয়োজন হয়, তার আন্ডারে অতিরিক্ত ভিপি হতে পারে। হ্যাঁ, আবার বাট প্রধান ভিপি যেমন, একজনই হবেন, হ্যাঁ, তার যেমন আন্ডারে অতিরিক্ত এখানে, হবে। হ্যাঁ, পিপি পিপি কিন্তু প্রধান একজন থাকবেন। জেলা ও দায়রা জজ মানে দায়রা জজ আদালতের, মহানগর দায়রা জজ আদালতেরও পিপি প্রধান একজন থাকবেন, কিন্তু তার আন্ডারে অতিরিক্ত থাকবেন। বুঝতে পেরেছেন? যেমন দায়রা জজ যেমন একটা হয়, দায়রা জজ কিন্তু একজনই, তার আন্ডারে অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ এভাবে থাকবেন। অতিরিক্ত দায়রা জজ কিন্তু তিন চার পাঁচ অনেক হতে পারে।
আমাদের রাজশাহীতেও দায়রা জজ একটাই, কিন্তু অতিরিক্ত দায়রা জজ কিন্তু অনেক। তেমনি আপনাদের এলাকাতেও তেমনি হবে, দায়রা জজ একটাই হবে, অতিরিক্ত দায়রা জজ একাধিক হতে পারে। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। তো এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে, হ্যাঁ। এই কারণে যারা নিয়মিত কোর্টে যান তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ, কারণ তারা জানেন যে আমার কোর্টে কয়টা দায়রা জজ আছে, অতিরিক্ত কয়টা দায়রা জজ আছে, যুগ্ম দায়রা জজ কয়টা আছে। যেমন আমাদের রাজশাহীতে দায়রা জজ একটা, অতিরিক্ত দায়রা জজও কিন্তু একটাই ছিল। অতিরিক্ত মহানগরের এলাকায় কথা বলছি। মহানগর দায়রা জজ একটাই তো থাকবেন প্রধান, এবং তার আন্ডারে অতিরিক্ত দায়রা জজ একটা ছিল দীর্ঘদিন ধরে। রিসেন্টলি অতিরিক্ত দায়রা জজ 1 এবং 2 সৃষ্টি হয়েছে। তার মানে যেটা পুরাতন সেটা 1, এবং যেটা নতুন হলো সেটা 2। তার মানে অতিরিক্ত দায়রা জজ দুইটা। আর দীর্ঘদিন থেকে যুগ্ম দায়রা জজ মহানগর দুইটা ছিল, 1 2, সেটা 1 2 আছে। তো রিসেন্টলি আরো কিছু আদালতের সংখ্যা বাড়ছে, এটা সময়ের প্রয়োজনে হচ্ছে। কিন্তু অবকাঠামো তো আমাদের নেই, বসার জায়গা নেই, ছোট ছোট কোর্ট। তো আসলে অবকাঠামো দরকার, শুধু পদ সৃষ্টি করলে হবে না। আবার অনেক স্যার, আমি কাগজ কলমে আরেকটা বিষয় খেয়াল আদালতের নাম করলাম। আছে, কলমে আদালতের নাম আছে, কিন্তু বাস্তবে জজ নিয়োগ করা হয়নি। তো যত জজ নিয়োগ করা হবে, যত অবকাঠামো তৈরি করা হবে, অবকাঠামো বলতে কোর্ট রুম, বিল্ডিং, ভবন, সেক্ষেত্রে অবশ্যই মামলা জট কমবে। হ্যাঁ, রনি আপু বলেন। স্যার হচ্ছে আমাদের রংপুর কোর্টে নারী ও শিশু নির্যাতন এই তিনটা আদালত, 1 2 3। তো এনাদের হ্যাঁ, হচ্ছে আমি সিলগুলো নিয়ে আসছি যাতে ওনাদের নামগুলো আমি জানতে পারি। তো নামের নিচে আচ্ছা। লেখা বিচারক জেলা ও দায়রা জজ, আবার নিচের লাইনে লেখা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত 1, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত 2। মানে অন্যান্য হুম, কোনো বিচারকের সিলের সাথে আমি জেলা ও দায়রা শব্দটা দেখি নাই। এনাদের হুম। নামের সাথে এই জেলা ও দায়রাটা অ্যাড কেন, এটা আমি বুঝতে পারিনি। এটা এটা খুবই সুন্দর প্রশ্ন। তবে আমি মনে হয় এমসিকিউ এবং রিটেন ক্লাসে এটা একাধিকবার আলোচনা করেছি, হয়তোবা ক্যাচ করতে পারেননি। এখন আর একটু ক্লিয়ার করে প্রশ্ন করলে সেটা ক্লিয়ার হবে। মনে করেন, এই যে নারী শিশু যে কোর্টগুলো আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আদালত না, এগুলো হচ্ছে ট্রাইব্যুনাল। নারী ও শিশু শিশু নির্যাতন দমন নির্যাতন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল। হ্যাঁ, এগুলো জি হচ্ছে স্যার। ট্রাইব্যুনাল। ঠিক আছে। তারপরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে, তারপরে জি সাইবার ট্রাইব্যুনাল আছে। হ্যাঁ, তারপরে জি স্যার। জি মানব মানব পাচার, এই ধরনের বেশ কিছু ট্রাইব্যুনাল আছে, এবং স্পেশাল দায়রা জজ আদালতও আছে। হ্যাঁ, স্পেশাল দায়রা জজ আদালত অ্যান্ড ট্রাইব্যুনালসও আছে। দেখবেন কোর্টের নামের সাথে এদিকে এত নম্বর দায়রা জজ ও ট্রাইব্যুনাল এত নম্বর, মানে এখানে ট্রাইব্যুনাল নাম্বার আলাদা, আবার দায়রা জজ নাম্বার আলাদা। তার মানে একই ব্যক্তি একই কোর্ট রুম দুইটা পদ হোল্ড করছেন, একটা হচ্ছে দায়রা জজ সেশন জাজ হিসেবে, আবার তিনি ট্রাইব্যুনালের বিচারক হিসেবেও কাজ করছেন। এখন যারা ট্রাইব্যুনালের বিচারক হবেন, তার আসলে পদমর্যাদা কি হবে? তিনি কি ম্যাজিস্ট্রেট? তিনি কি সিভিল জাজ? তিনি কি সিনিয়র সিভিল জাজ? তিনি কি মানে যুগ্ম দায়রা জজ? তিনি অতিরিক্ত দায়রা জজ, না দায়রা জজ, না তিনি জাস্টিস হবেন? যেহেতু লোয়ার কোর্টের কথা হচ্ছে, নিশ্চয়ই কোনো জাস্টিস হবে না লোয়ার কোর্টে। দায়রা জজ পর্যন্ত সর্বোচ্চ, জেলা পর্যায়ে জি সর্বোচ্চ স্যার। জজ কি দায়রা জজ, তাই না? তার নিচে দায়রা হচ্ছে জজ। অতিরিক্ত দায়রা জজ, তার নিচে হচ্ছে যুগ্ম দায়রা জজ, যেটা যুগ্ম অলরেডি আমার এই যুগ্ম যে চার দায়রা জজ। নম্বর পয়েন্টে আছে, এবং 5 নম্বর এখানে পয়েন্টে আছে। এখন আমি যেটা বলছি যে যে ট্রাইব্যুনাল গুলো আছে এবং স্পেশাল দায়রা জজ গুলো আছে, তাদের প্রত্যেকের পদবি হচ্ছে বা যোগ্যতা হচ্ছে জেলা ও দায়রা জজ সমতুল্য। আমি আবারও বলছি, যতগুলো ট্রাইব্যুনাল আছে একটি জেলায়, এই ট্রাইব্যুনালের প্রতিটি বিচারকের পদমর্যাদা, ক্ষমতা জেলা ও দায়রা জজ পর্যায়ের। মানে জেলা ও দায়রা জজের যে ক্ষমতা, যে পদমর্যাদা, ঠিক সেম ক্ষমতা, সেম পদমর্যাদা। আমরা 31 ধারাতে কি পেয়েছি? দায়রা জজের ক্ষমতা। 31 ধারাতে কি পেয়েছি? দায়রা জজের ক্ষমতা। সিআরপিসির 32 ধারাতে আছে ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা, কিসের? শাস্তি দেওয়ার ক্ষেত্রে। তো আমরা একটু পরে আসবো 31 ধারা অনুসারে কি পাই, যে হাইকোর্ট, হাইকোর্ট বিভাগ যে কোনো সাজা দিতে পারে যেটা আইন অনুমোদন দেয়। লিখা আছে না এটা? তো হুম, বাংলাদেশের জি স্যার। পারিপ্রেক্ষিতে সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে হাইকোর্ট হাইকোর্ট বিভাগ অবশ্যই দিতে পারবে। মৃত্যুদণ্ড দিতে পারে। দায়রা জজও মৃত্যুদণ্ড দিতে পারে, অতিরিক্ত দায়রা জজ এবং হাইকোর্ট দায়রা জজ বিভাগের দিতে পারে। পারমিশন নিতে হয় সেই ক্ষেত্রে, তাই হ্যাঁ, না তো স্যার?
মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড দেওয়ার জন্য পারমিশন লাগে না, মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অর্থাৎ ফাঁসিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে অনুমোদন লাগে, যেটা ডেথ ডেথ রেফারেন্স বলে। আ- রেফারেন্স। জি স্যার। যেটা 8 নম্বরে আছে, যেটা একটু পরে আসছে, 8 নম্বরে আছে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, যে এই যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড দিচ্ছেন, তো ট্রাইব্যুনালও কিন্তু মৃত্যুদণ্ড দেয়। লক্ষ্য করেছেন কি, নারী শিশুতে মৃত্যুদণ্ড হয় না? জি স্যার, দিতে পারেন। কেন দিতে পারেন? 31 ধারা অনুসারে উনি একজন দায়রা জজ, এবং 31 ধারা অনুসারে উনি মৃত্যুদণ্ড দিতে পারবেন। বুঝতে পেরেছেন? তার মানে নারী শিশু ট্রাইব্যুনাল বা অন্যান্য যে কোনো ট্রাইব্যুনালের বিচারক মানে উনি দায়রা জজ যে ক্ষমতা প্র্যাকটিস করবেন, যে শাস্তি দিতে পারবেন, ঠিক একই ধরনের শাস্তি তিনি দিতে পারবেন। এবার ক্লিয়ার হলো? এই কারণে সিলে ওনার 2টি পদের কথাই বলা আছে, কারণ জি উনি স্যার, থ্যাংক দায়রা ইউ। জজ আসলে এই সমতুল্য। বিষয়টা অনেকবার অনেকবার শুনছি, কিন্তু প্র্যাকটিক্যালি হুম হুম। যখন আমি কোর্টে যাই বা সবার সিল নিয়ে আসছি, আমাদের চিফ জুডিশিয়াল স্যার, চিফ মেট্রো স্যার, তারপর জেলা ও দায়রা, যেন তো যেন দেখি যেন নাম কারো সিলের জিজ্ঞাসা সাথে করলে, এরকম মিল নাই। তাহলে নাম জিজ্ঞাসা করলে কিন্তু সুবিধা হবে এবার। যেহেতু সিল নিয়ে আসছেন বলতে আপনি তো ফিজিক্যাল সিল, হ্যাঁ, মানে সিলের একদম। লেখাটা নিয়ে আসছেন। হ্যাঁ, সিলের সিলের লেখাটা আমি ওই কোর্টগুলোতে গেছি, যখন নেমে গেছে তখন ওই সেরেস্তাদার যারা ছিল ওনাদের বলছি যে আমরা ভাই ভাই যাব, আমাদের এই হুম বড় কোর্টগুলোর স্যারদের নাম লাগবে, বিচারকদের। তো ওনারা হুম খুব হেল্প করছে, প্রত্যেকেরই বলছে যে নামের সিল তো স্যারদের দেওয়ার নিয়ম নেই, আপনারা যেহেতু ভাই ভাই যাবেন ঠিক আছে, আপনাদের দেয়া হচ্ছে। আমরা একটা না, আপনার পৃষ্ঠা নিয়ে সিল সব সিল সিল দিয়ে দিয়ে বেড়াইছি শুধু। সিল নেওয়া যাবে, সিল নেওয়া যাবে, স্বাক্ষর সহ সিল নেওয়া যাবে না, তাহলে সেটা মিস ইউজ হতে পারে। সিল নিতেই পারেন, সমস্যা নেই। তার তো নাম প্লেট দেওয়া, নেম প্লেট দেওয়া আছে, নেম প্লেটের ছবি নিলেও হয়। তো নেম প্লেটে পুরোটা দেওয়া থাকে না, পদবি সহ। না স্যার, সিল নেমপ্লেটে নিয়েছেন, এটা পুরোটা একটা, থাকে না। সিল নিয়েছেন মানে স্মার্ট ডিসিশন হয়েছে। সিলের যে ইমপ্রেশন নিয়েছেন, ছাপ। জি আচ্ছা, স্যার। ঠিক আছে, ক্লিয়ার হলো আপনার বিষয়টা? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, মনিরুল ভাই বলেন এবার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল হচ্ছে মহানগর দায়রা জজ স্যার যখন ট্রান্সফার হয়ে যাবে, বদলি হলো কোনো হুম। কারণে, যে সময়টা নতুন কোনো মহানগর দায়রা জজ যতদিন দায়িত্বপ্রাপ্ত না হন, ততদিন কি হচ্ছে ভারপ্রাপ্ত হিসেবে কি অতিরিক্ত মহানগর দায়রা জজ জজ স্যার কি দায়িত্ব পালন করবেন? ইয়েস, এক্স্যাক্টলি এটাই করা হয়। মহানগর দায়রা জজ নাই, অতিরিক্ত দায়রা জজ 1 2 3 যে কোনো একজনকে দিয়ে দিবেন দায়িত্ব। চার্জের জজ হিসেবে উনি দায়িত্ব পালন করবেন। এই কারণে তো অতিরিক্ত হিসেবে রাখা, অতিরিক্ত চাপ নেওয়া, বা যখন কোনো বিচারক ছুটিতে থাকবেন তার পরিবর্তে আরেকজন দায়িত্ব পালন করবেন, জি স্যার। এটাই করা জি হয় স্যার। বাস্তবে। আদালতে গেলে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যাবে, আপনার চোখের সামনে এটা হতে দেখবেন। দেখবেন যে আজকে মিস কেস হিয়ারিং দায়রা জজে হচ্ছে না, মহানগর দায়রা জজে হচ্ছে না, কেন? ছুটিতে আছেন উনি। তার পরিবর্তে হচ্ছে অতিরিক্ত দায়রা জজ বা অতিরিক্ত মহানগর দায়রা জজ এত নম্বরে। এটা যদি কোর্টে যান জুনিয়র হিসেবে, তাহলে আপনি এটা নিজের চোখে দেখতে পারবেন মাল্টিপল টাইমস। তাহলে এটা আর পড়ে মুখস্থ করার দরকার হবে না, প্র্যাকটিক্যাল নলেজ থেকে আসবে। এই কারণে যারা জুনিয়র, আমার ইউটিউব ভিডিও যারা দেখছেন, যারা জুনিয়রশিপ করছেন, নেক্সট টাইম পরীক্ষা দিবেন, তারা কিন্তু কোর্টে যাবেন, মাঝে মধ্যে কোর্টে যাবেন, বেড়াতে না, কাজের জন্য যাবেন। নিয়মিত কোর্ট করবেন, অ্যাক্টিভ আপনি জুনিয়রশিপ করবেন। সেই ক্ষেত্রে সিনিয়র কত ফি দিচ্ছে সেটা ম্যাটার না, কাজটা বুঝতে হবে, কাজটা শিখতে হবে। তাহলে এমসিকিউ রিটেন ভাইবা, ইভেন ভবিষ্যতে যখন আপনি অ্যাডভোকেট হবেন, কোর্টে প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু আর সিনিয়রের বকা খেতে হবে না, কারণ আপনি অলরেডি প্র্যাকটিক্যাল অনেক কিছু জেনে গেছেন। বিশেষ করে কোর্ট চেনাও কিন্তু একটা টাফ। আমি যখন প্রথম জুনিয়র হিসেবে কোর্টে আসি, 3 মাস সময় লেগেছে আমার কোর্ট চিনতে। এখনো আমলি আদালত চিনতে সমস্যা হয় মাঝে মধ্যে, কারণ পরিবর্তন করে দেয়। তো আমাকে যদি প্রশ্ন করা হয় আমাদের রাজশাহীতে কয়টি কোর্ট আছে, আমি উত্তর দিতে পারবো না এই মুহূর্তে, কারণ রিসেন্টলিও কিছু কোর্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো প্রায় 40+ কোর্ট হবে আমাদের রাজশাহীতে, প্রতিটা কোর্টকে যদি আমি চিন্তা করি। তো যখন আপনি এতগুলো কোর্ট না চিনতে পারবেন, একটা হাজিরা, একটা পিটিশন কোথায় জমা দিবেন, জমা দেওয়ার জন্য যেমন মোহরিদের কাজ এগুলো, কিন্তু জুনিয়র হিসাবে আপনি যখন কোর্টে যাবেন, নতুন যারা জুনিয়রের কথা বলছি, আগে মোহরির কাজগুলোই শিখতে হবে, যেগুলো মুহুরি হাজিরা লিখা থেকে শুরু করে সবকিছু, ডেট নিয়ে আসা, ডায়েরি আপডেট করা। মুহুরির কাজ যদি ভালো বোঝেন তাহলে ভালো লয়ার হতে পারবেন, না হলে মুহুরিরা ভুল করলে কিন্তু আপনার মামলার ক্ষতি হয়ে যাবে। তাই মুহুরির কাজ আমি আগে শিখেছি, আগে বুঝেছি, মুহুরির আন্ডারে কাজ করেছি, তারপরে ওকালতি বোঝার চেষ্টা করেছি। কারণ মুহুরি হচ্ছে আদালত, মানে একটা সেরেস্তার হচ্ছে পরিচালক, অ্যাডভোকেটদের পরিচালনা করে কিন্তু মুহুরি জি সবকিছু স্যার। রেডি করে দেয়। যেমন
একটা কলেজের প্রিন্সিপাল ক্ষমতাধর সবকিছু করেন, কিন্তু ওই যে ক্লার্ক যারা আছেন, কার্যালয় যেটা আছে সেখানে কিন্তু সব কাজগুলো হয়। বার কাউন্সিলে এই যে ফর্ম জমা হচ্ছে, তো এখানে এনরোলমেন্ট এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান আছেন, এনরোলমেন্ট কমিটির অন্যান্য সদস্যরা আছেন, তারা তো সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু এই যে আপনাদের যতগুলো ফর্ম ফিল আপ থেকে শুরু করে সবকিছু কিন্তু কার্যালয়ে হচ্ছে। সেখানে অনেক মানে মানে কর্মব্যস্ততা। তো তেমনি একজন যারা মুহুরি আছে আইনজীবী সহকারী, তাদের কিন্তু কাজ বেশি। তাদের কাজ ছোট মনে হতে পারে, ছোট ছোট মনে হতে পারে, কিন্তু এটা মূল্যায়ন করতে হবে ভালোভাবে, এবং সেই কাজটাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে শিখতে হবে। তাহলে কোর্ট চেনা যাবে, কাজ বোঝা যাবে, ভুল হবে না। হ্যাঁ, আর প্রশ্ন আছে ভাই আপনার? জি না স্যার। তাহলে প্রতিটি জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হচ্ছে দায়রা জজ বা সেশন জাজ। আর প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কি? জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক নিজেই। একটু আগে আমি ব্যাখ্যা দিয়েছি। দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে কার অনুমোদন প্রয়োজন হয়? মহামান্য হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হয়। এগুলো প্রশ্ন আসার মতন। তাছাড়া যদি আমি 31 ধারা 32 ধারা এই যে ক্ষমতা, এগুলো নিয়ে যদি আলোচনা করি, এগুলো তো এমসিকিউ রিটেনে আছেই, এবং এগুলো এমসিকিউ এত পড়েছেন আপনারা, এমনিতেই পারবেন। এগুলোও পড়েছেন, এগুলো আমার এমসিকিউ নোটে ছিল, কিন্তু এগুলো একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করছি, উইথাউট অপশন। উইথাউট অপশন আবার মুখে উত্তর দিতে হবে, তাই এগুলো একটু আপনাদের রিভিউ করে দিচ্ছি। ডেথ রেফারেন্স কি? একটু আগে এই কথা হলো। দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ মহামান্য হাইকোর্ট বিভাগের অনুমোদনের জন্য প্রেরণ করাকে ডেথ রেফারেন্স বলে। এখন যদি প্রশ্ন করে ডেথ রেফারেন্স কে প্রেরণ করে, ডেথ রেফারেন্স প্রেরণ করেন হচ্ছে মৃত্যুদণ্ড প্রদানকারী আদালত, দায়রা জজ বা ট্রাইব্যুনালের বিচারক। কোথায় প্রেরণ করেন? মহামান্য হাইকোর্ট বিভাগে। মিলন ভাই? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমার তো ভাইবা 15 তারিখ। আমি এই এক বাদে দেশে রওনা দেব। সর্বপ্রথম আপনার কাছে দোয়া প্রার্থী। আর উম, যতটুকু সহযোগিতা দরকার আশা করি তো পাবো। আর তবে হলো এই বাসের ভিতরে হয়তো কানেকশন পাবে না, বা হলো লাইভ ক্লাসে হয়তো জয়েন থাকতে পারবো কিনা বলতে পারতেছি না। আমি এখনো বাড়িতে আছি, একটু বাদে রওনা দেব। আচ্ছা, এজন্য সাবধানে যান। দোয়া রাখি আমরা সবাই যে আপনি সাবধানে নিরাপদে জায়গা মতো পৌঁছাবেন ঢাকায়। যেখানে অবস্থান করবেন নিরাপদে অবস্থান করবেন। ঢাকার পরিস্থিতি কিন্তু এখন একটু গরম, সেটা তো জানেন। জি জি কারণ জি আজকে একটা বিশেষ মামলা রায় প্রকাশ হওয়ার কথা ছিল, সেটা পোস্টপন্ড হয়ে 17 তারিখ হয়েছে। তো যারা 17 তারিখে ভাইবা দিবেন, তারা সতর্ক থাকবেন, দেশের পরিস্থিতি বিবেচনা করে নিজ নিজ নিরাপত্তার চিন্তা করবেন। আর যে কোনো সময় রাস্তায় গ্যাঞ্জাম হতে পারে, জ্যাম হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে। তাই ভাইবা বোর্ডে, অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল ভবনের কাছে প্রাঙ্গণে পৌঁছানোর জন্য যথেষ্ট হাতে সময় নিয়ে বের হতে হবে। যদি 4:30টায় ভাইবা হয়, 2টায় পৌঁছে যাবেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে। জি আমি বোঝাতে পারলাম? স্যার আমার কারণ জি বুঝতে। স্যার আমার তো 2 নম্বর বোর্ডে আপনার 117 নম্বর সিরিয়াল পড়েছে। তা তো মনে হয় তাহলে তো অনেক দেরি হবে মনে হয় সম্ভবত, নাকি? আপনি কি এই ক্লাস রিলেটেড এই মুহূর্তে প্রশ্ন করবেন কিনা বলেন? সিআরপিসি থেকে কোনো প্রশ্ন না আছে স্যার, যেগুলো পড়াচ্ছে? না স্যার, এই মুহূর্তে প্রশ্ন নেই। তাহলে তাহলে প্রশ্ন তাহলে আপনি নেমে নেমে রিল্যাক্স জি হয়ে আমাকে ফোন দিবেন, আমি আপনার সাথে আলাদা কথা বলবো। ক্লাসটা অগ্রসর হই, জি নাহলে ক্লাসটা ব্যাঘাত ঘটছে, বোঝেন তো জি বিষয়টা। স্যার। জি স্যার, আমি আমি আগামীকালকে আপনাকে ফোন দেবো। অবশ্যই যে কোনো মানে বৈধ সহায়তার জন্য আমার দ্বার সবসময় খোলা আছে। কোনো জি স্যার। অনৈতিক কাজের মধ্যে আমি থাকি না, থাকবো না কখনো। দোয়া রাখবেন যেন সততার সাথে কাজ করতে পারি আপনাদের জন্য। এবং আপনারা, জি জি আপনি তো আমার ব্যাচের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, আপনার জন্য প্রয়োজন হবে না। আপনি 3 ঘন্টা পরীক্ষা দিয়ে রিটেন পাস করে আসছেন। তো দোয়া রাখি, জি স্যার। সমস্যা হবে না। জাস্ট জাস্ট একটু সুস্থভাবে থাকবেন। খাওয়া দাওয়া থেকে শুরু করে এই যে নিরাপত্তা, তারপরে ঠান্ডা যেন না লাগে, সুস্থতা আগে জরুরি। সুস্থতা থাকলে জি আপনার স্যার। মাথায় যতটুকু আছে এটাতে পাশ হয়ে চলে আসবে। এমন প্রশ্ন করবে না যে আপনাকে আটকাই যাবেন। তো সিলি জি কিছু ছোট ছোট প্রশ্নই করা হয়, কঠিন প্রশ্ন করা হয় না। ভাইভাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপনি যত জি বেশি স্যার। পড়বেন
তত প্রেশার সৃষ্টি করবে, ততই খারাপ। মোটা মোটা গাইড পড়ে যাওয়ার দরকার নেই। আমি জি যতটুকু জি দিয়েছি এর মধ্যে কমন আসলেও আপনি পাস, কমন না আসলেও পাস করবেন। সবার জন্য জি এটা এটা বলছি। তো ঠিক জি আছে স্যার। ভাই। জি, ধন্যবাদ স্যার। নিম্ন আদালত বা লোয়ার কোর্ট কি? জেলা বা মহানগর পর্যায়ে অবস্থিত জেলা ও দায়রা জজ আদালত এবং উক্ত আদালতের অধীনস্থ সকল আদালতকে নিম্ন আদালত বলে। লোয়ার কোর্ট বলতে কি বোঝায়? তাহলে নিম্ন আদালতের নথি বা লোয়ার কোর্টস রেকর্ড কি? নিম্ন আদালতের নথি এবং লোয়ার কোর্টস রেকর্ড কি? কোনো মামলার রিভিশন, আপিল বা অন্য কোনো প্রয়োজনে অধস্তন আদালতের নথি তলব করলে তাকে এলসিআর তলব বলে। হ্যাঁ, তো এখানে নথি কি? এই যে লোয়ার কোর্টস নথি এবং এই এলসিআর যখন ডাকা হয় উচ্চ আদালত থেকে, তখন এটাকে নথি তলব বলে। তলব মানে ডেকে নিয়ে আসা, কল করা। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখানে অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো এই অ্যামেন্ডমেন্ট গুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন, কারণ আপনার যেটা জানা ছিল, যেটা এমসিকিউতে পড়েছেন, যেটা রিটেনে লিখেছেন, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। 10 আগস্ট 2025 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি আবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সমতুল্য ক্ষমতা সম্পন্ন, সর্বোচ্চ কত টাকা অর্থদণ্ড প্রদান করতে পারেন? 5 লক্ষ টাকা। আগে কিন্তু কম ছিল, আগে 10,000 টাকা ছিল। এটা ধারা 32 সংশোধনী 2025-এর মাধ্যমে। তেমনি দ্বিতীয় শ্রেণীর 3 লক্ষ টাকা এবং তৃতীয় শ্রেণীর 2 লক্ষ টাকা। তাহলে দেখেন 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ এইভাবে বৃদ্ধি পেয়েছে অর্থদণ্ড দেওয়ার ক্ষমতা। এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে কত বছর সাজা প্রদান করতে পারে, এটা 5 বছর ছিল, 5 বছরে আগে আছে। আর বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট 7 বছর দিতে পারেন, সেটা 7 বছরের আগে আছে। তার মানে এই কারাদণ্ডের পরিমাণটা কিন্তু সেম আছে, জাস্ট ফাইন বা অর্থদণ্ডের পরিমাণটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সিজেএম ও সিএমএম এর মধ্যে পার্থক্য কি, এই প্রশ্ন করা হয়। আমার কিছু কিছু প্রশ্ন খুবই প্র্যাকটিক্যাল। সিজেএম মহানগর এলাকার বাইরের ধারাসমূহ, থানাসমূহ, এবং সিএমএম মহানগর এলাকার ভেতরের থানাসমূহের অপরাধ আমলে গ্রহণ ও বিচার করতে পারেন। উভয়ের ক্ষমতা একই। তার মানে নিজ নিজ এলাকায় প্রধান, ম্যাজিস্ট্রেটদের প্রধান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে চিফ মানে প্রধান, শুনে বোঝা যাচ্ছে। নারী দেহ তল্লাশির পদ্ধতি কি? তাহলে 52 ধারায় আমরা এটা পাই, অন্য নারী দ্বারা শালীনতা কঠোরভাবে বজায় রেখে নারী দেহ তল্লাশি করতে হবে। আমার সিনিয়রের একটা মামলায় একজন নারী একজন নারী মাদক মামলার আসামি। তো সিনিয়র কি করবেন, আর্গুমেন্ট করবেন। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে লক্ষ্য করে স্যারকে বললাম, আমার সিনিয়রকে, স্যার এই মামলায় আসামি খালাস পাবে। তো স্যার বলছে, আসামি কিভাবে খালাস পাবে, সাক্ষ্য প্রমাণ তো তার বিরুদ্ধে, এবং আসলে সে অপরাধ করেছে। তো সে খালাস পাবে না স্যার বলছে। আমি বললাম খালাস পাবে। আপনি আর্গুমেন্টে জাস্ট একটা পয়েন্ট তুলে ধরবেন। কি পয়েন্ট? যে দেখেন, এজাহারে আসামি নারী, কিন্তু এজাহারে যারা এই যে রেইডিং ফোর্স বা যারা মামলা বাদীর সাথে যারা সঙ্গীয় ফোর্স ছিল, রেড করেছিল, এই আমার আসামি মহিলাকে অ্যারেস্ট করেছিল, ওই ফোর্সে কোনো মহিলা সদস্য না। তার মানে একজন মহিলা আসামিকে একজন মহিলা কনস্টেবল বা মহিলা কোনো পুলিশ দিয়ে কিন্তু অ্যারেস্ট করতে হবে এবং সার্চ করতে হবে। তো ওই দলে এজাহারের মধ্যে, মামলায়, জিয়ার মামলায় কোনো জায়গায় কোনো মহিলা পুলিশের নাম নাই। তাহলে এই মহিলাকে কি করলো, অ্যারেস্ট করলো কে? এবং এর এই শরীর সার্চ করলোই কে? এখানে লিখে দিয়েছে বাদী করেছে, বাদী তো একজন পুরুষ। তো সেটা তো সম্ভব না। তাহলে এটা প্রসিডিউরাল একটা কি লুফল বা মিস্টেক। তো আপনি জাস্ট এটা স্যারকে স্মরণ করে দিবেন, আপনার আসামি খালাস পেয়ে যাবে। তো স্যার সেটাই করলেন, আসামি খালাস। অপরাধ করার পরেও এখানে প্রসিডিউরাল মিস্টেকের কারণে কিন্তু খালাস পেয়ে গেল। তাহলে সিআরপিসি কিন্তু বুঝতে হবে। আপনি যদি প্রসিডিউরাল আইন ভালো বোঝেন, তাহলে কিন্তু ভালো ওকালতি করতে পারবেন। তার সাথে কিন্তু আবার এভিডেন্স অ্যাক্টকে কি করতে হবে, ব্লেন্ড করতে হবে।
দুইটা আইনকে যখন প্রসিডিউরাল ভালো ফৌজদারি মামলা বোঝার জন্য আপনাকে ফৌজদারি কার্যবিধি এবং এভিডেন্স অ্যাক্টকে যুক্ত করতে হবে, এবং অন্যান্য যে বিশেষ আইন আছে ফৌজদারি, নারী শিশু, মাদক, এগুলো বুঝতে হবে। তো মূল আইনটা আসলে এই মামলায় কি সাজা হতে পারে সেটা বলে, আর যেগুলো বিশেষ আইন সেখানে আবার বলে দেয় এটা জামিনযোগ্য কিনা। যেমন পেনাল কোডের সকল অপরাধ জামিনযোগ্য কিনা বা আহ, আপোষযোগ্য কিনা, কোন আদালতে বিচার হবে, এগুলো সব বলা আছে কোথায়? ফৌজদারি কার্যবিধির তফসিলে। কিন্তু নারী শিশু আইনের, আচ্ছা, যেটা আলোচনা করছিলাম যে নারী দেহ তল্লাশি বিষয়ে, তো এই যে একটু প্র্যাকটিক্যাল নলেজও দিলাম যে প্রসিডিউরাল মিস্টেকের কারণে কিন্তু মামলা ফেল করতে পারে। অধিকাংশ মাদক মামলাই কিন্তু এভাবে ফেল করে। ফৌজদারি কার্যবিধির 54 ধারার বিধান মতে কয়টি ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে আসামিকে গ্রেপ্তার করা যায়, এই প্রশ্নটা করতে পারে। কারণ এটা যদিও সহজ প্রশ্ন ছিল আগে 9টি ক্ষেত্রে, কিন্তু এখন 11টি ক্ষেত্রে। কারণ সংশোধনী 2025 অনুসারে 2টি ক্ষেত্র বৃদ্ধি করা হয়েছে। তাহলে এটা যারা সংশোধনীটা ভালোভাবে পড়ে যাবেন না তারা তো 9টি ক্ষেত্রেই বলবেন। তাই আপনি আসলে সংশোধনী পড়েছেন কিনা, সেটা জানেন কিনা, এটা যাচাইয়ের জন্য এই ধরনের প্রশ্ন করতে পারে। যে বিনা ওয়ারেন্টে 54 ধারা উল্লেখ করতেও পারে, না করতে পারে। বিনা ওয়ারেন্টে কতজনকে গ্রেপ্তার করতে পারে, কত প্রকার ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে আসামি, এই পুলিশ, মানে কত প্রকার আসামিদেরকে গ্রেপ্তার করতে পারে পুলিশ, পুলিশ উল্লেখ করবে, অথবা এত ধারা অনুসারে 11টি ক্ষেত্রে এখন। তারপরে ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান মতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারকালে, মানে গ্রেপ্তারের সময়, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আগে না জানিয়ে আসামিকে বা কোনো ব্যক্তিকে তুলে নিয়ে চলে যেত পুলিশ, এখন সেটা সম্ভব না, তাকে জানাতে হবে। নতুন একটি ধারা আসছে 54A। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে, মানে আদালতে চালান দেওয়া বলে, চালানের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যায়? 24 ঘন্টা সর্বোচ্চ। তবে এই যে যাতায়াতের সময় যেখান থেকে গ্রেপ্তার করলো সেখান থেকে থানায় নিয়ে আসা, থানায় মামলাটা ফাইলিং করা, মামলা এন্ট্রির পরে আবার সময় মতন সেটা আদালতে নিয়ে যাওয়া, তো এই সময়টা 24 ঘন্টার বেশি করা যাবে না। তো এই যে যাতায়াতের সময়টা, যেটা যেই সময়টা আসামিকে অ্যারেস্টের জায়গা থেকে পুলিশের কাছে থানায় নিয়ে আসা, ওসির কাছে নিয়ে আসা, এবং এই থানা থেকে আবার আদালতে নিয়ে যাওয়া, এই যাতায়াতের টাইমটা বাদ যাবে। মহানগর এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারেন কে? পুলিশ কমিশনার। তো মহানগর এলাকায় হলে পুলিশ কমিশনার, আর মহানগর এলাকা যদি না হয় তাহলে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটই এই আদেশ দিতে পারেন মহানগর এলাকার বাইরে। 144 ধারা যেটা, এই ধরনের ক্ষমতা প্রয়োগ করে দেওয়া হয়। তো এর আগে যেটা বলছিলাম যে 24 ঘন্টা আটকের যে বিষয়টি, এখানে আরেকটু প্রশ্ন করতে পারে যে আদালতে আসামিকে বা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সোপর্দ, সেটা কি শুধুমাত্র আদালত চলার দিনই, যেমন শুক্র শনিবার যেদিন আদালত বন্ধ থাকে সেদিনকে দেওয়া যায় কিনা? হ্যাঁ, শুক্র শনিবারেও কিন্তু আসামিকে চালান দেওয়া হয় কোর্টে। সমন জারির নতুন পদ্ধতি কি? সমন জারির কিন্তু আগে পুরাতন কিছু পদ্ধতি ছিল, এখন কিন্তু ইলেকট্রনিক্স মাধ্যম, যেমন SMS, শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস ও ইমেলের মাধ্যমেও কিন্তু সমন জারি করা যাবে। এটা ফৌজদারি মামলার কথা বলছি। সিভিল প্রসিডিউর যখন আমরা পড়ব সেখানেও আমরা এই ধরনের কিছু পদ্ধতি আপডেট হয়েছে, মানে এখন আসামিকে মোবাইল ফোনে কল দিয়েও কিন্তু সমন জারি করা যেতে পারে। এই কারণে কিন্তু মামলায় আসামিদের সম্ভব হলে নাম দিতে হবে, বাদী নাম তো দিতেই হয়, মোবাইল নাম্বার, তাহলে সুবিধা হয়। তার প্রমাণ সংরক্ষণ করতে হবে, যে কিভাবে তাকে সমন দেওয়া হলো সেটার প্রমাণও রাখতে হবে, না হলে সে তো অস্বীকার করতে পারে। এটা কিন্তু সংশোধনী হয়েছে 69 ধারায়। সমনের তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে পরিবারের প্রাপ্তবয়স্ক নারী সদস্যের নিকট সমন দেওয়া যাবে কি? আগে কিন্তু যেত না। 2000, এই যে 25 সালের 60 ধারার বিধান মতে, সরি 70 ধারার বিধানে কিন্তু একটা পরিবর্তন এসেছে। আগে লেখা ছিল যে শুধুমাত্র পুরুষ সদস্যের ওপরে দেওয়া যাবে, এই পুরুষ সদস্য কথাটা চলে গেছে। তাহলে বর্তমানে পরিবারের প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ উভয় সদস্যের উপর কিন্তু সমন জারি করা যাবে। সংশোধনীর আগে নারী সদস্যকে কিন্তু সমন দেওয়া যেত না, মানে নারী সদস্যের কাছে সমন দিলে সমনটা জায়গা মতন বা আসামি বরাবর পৌঁছাবে না, এরকম মনে করা হতো, কারণ নারী সদস্যরা অতটা সচেতন ছিল না। আমরা
কত সালের আইন পড়ছি, 1898 সালের, অনেক আগে। তাই হয়তোবা নারীরা সচেতন কম ছিল, এখন নারীরা শিক্ষিত হয়েছে, সচেতন হয়েছে, তাই নারীদের হাতেও ভরসা করে সমন দেওয়া যেতে পারে। এই কারণেই এটা করা হয়েছে। জব্দ তালিকা বা সিজার লিস্ট কি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু করা হয়, এটা বারবার কিন্তু প্রশ্ন আসে এটা ভাইভাতে। ফৌজদারি কার্যবিধির 103(2) ধারার বিধান মতে কোনো তল্লাশি কার্য পরিচালনার ফলে আটককৃত আলামত সংগ্রহ পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে জব্দ তালিকা বা সিজার লিস্ট বলে। সংক্ষিপ্ত ভাবে যদি বলতে চাই, যদি প্রশ্ন করে সিজার লিস্ট কি, ধারা যদি মনে না থাকে, ধারা উল্লেখ করার দরকার নেই, বলবেন যে কোনো ঘটনাস্থলে, কোনো অপরাধের ঘটনাস্থলে তল্লাশি করার পরে যদি কোনো কিছু উদ্ধার হয়, সেটা জব্দ করার দরকার হলে যে জব্দ করার পর সে আলামত যখন পুলিশ নিয়ে যাবে তার আগে একটি তালিকা তৈরি করেন, সেই তালিকাটাকে সিজার লিস্ট বা জব্দ তালিকা বলে। কি কি জব্দ করা হলো, দ্যাটস অল, এটাই। তাহলে যদি জব্দ তালিকা কাকে বলে ধারা উল্লেখ করলেন না, তারপরে যদি বলেন তো কত ধারায় আছে, তখন আপনাকে কষ্ট করে ধারা বলতে হবে। অর্থাৎ ধারা আপনি নিজে থেকে আগ বাড়িয়ে বলতে যাবেন না, কারণ আপনি একটা প্রশ্ন করলে হয়তো বা আপনি একটা প্রশ্নের উত্তর পারলেন, এখন যখন আপনি প্রথম প্রশ্নের উত্তর ধারা বলে দিলেন, তখন হয়তো বা সেকেন্ড প্রশ্ন আর এটা করলো না, কিন্তু যখন ধারা বললেন না, সেকেন্ড প্রশ্ন এটা কত ধারায় আছে, তখন আপনার দুইটা প্রশ্ন কাউন্ট হলো, অর্থাৎ 5 5 10 নম্বরের প্রশ্ন আপনি কমন পেয়ে গেলেন। তাহলে ধারা জানা থাকলেও ধারা বলবেন না প্রথমে, শুধু উত্তর বলবেন। তারপরে যখন বলেন যে কত ধারা এটা আছে, তখন সেকেন্ড উত্তর দিবেন। তার মানে একই আপনার উত্তরে দুইটা প্রশ্নর কাভার হয়ে গেল, নাম্বার ডাবল হয়ে গেল। এটা একটা কৌশল। ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীন প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ কতদিন বলবৎ থাকে? 2 মাস। এমসিকিউ এর খুবই ভাইরাল প্রশ্ন, খুবই বারবার আসা প্রশ্ন। এফআইআর কার নিকট দায়ের করা যায়? এফআইআর বা এজাহার। এফআইআর এর পূর্ণরূপ কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আগে এফআইআর এর একটা পুরাতন ফর্ম ছিল, ছক দেওয়া থাকতো, ঘর দেওয়া থাকতো, কলাম টেবিল থাকতো। এখন কিন্তু এফআইআর আর ওই কলাম নাই, এফআইআর এখন কলাম লেস হয়ে গেছে, এফআইআর এর চেহারা পরিবর্তন হয়ে গেছে, মানে নতুন ফরম্যাট চলে আসছে। ফৌজদারি কার্যবিধির 154 ধারার বিধান মতে স্থানীয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এফআইআর বা এজাহার দায়ের করা যায়। তাহলে আমি কিন্তু ধারা উল্লেখ করে দিয়েছি, তার মানে একটা প্রশ্নের মধ্যে দুইটা উত্তর লুকিয়ে আছে। তো আপনারা ধারা বললেন না, পরের বার যখন প্রশ্ন করলো কত ধারায় আছে এফআইআর দায়ের করতে হয় বলেন, বা প্রশ্ন করতে পারে কত ধারায় এফআইআর দায়ের করা যায়, তখন বলবেন 154 ধারায়, সিআরপিসির বা ফৌজদারি কার্যবিধির। এফআইআর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। জিডি, নন জিআর, জিআর, সিআর কি? জিডি অর্থ জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি। ফৌজদারি কার্যবিধির 155 ধারার বিধান মতে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি এর নিকট আমল অযোগ্য নন কগনিজেন্স অফেন্স অপরাধের ক্ষেত্রে জিডি দায়ের করা হয়, মানে যেটা ধর্তব্য নয়, যেটা আমলে নেওয়া যাবে না, ছোটখাটো অপরাধ। আর নন জিআর অর্থ হচ্ছে নন জেনারেল রেজিস্টার কেস। জিডি দায়েরের পর যে তা বিজ্ঞ আদালতে বিচারকের বিচার বিচারের জন্য প্রেরণ করা হলে তা নন জিআর মামলা হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ জিডি হওয়ার পর তদন্ত হয়, তদন্তে যদি মামলার মেরিট থাকে, মানে প্রাথমিকভাবে অপরাধ হয়েছে মর্মে মনে করা হয়, প্রমাণ পাওয়া যায়, আলামত পাওয়া যায়, তখন এই মামলাটা আদালতে চলমান হয়, প্রসিকিউশন শুরু হয়, তখন এটাকে জিআর না নন জিআর হয়। কারণ এটা হচ্ছে জিডি থেকে উৎপন্ন মামলাকে নন জিআর মামলা বলে বা এনজিআর মামলা বলে। জিআর অর্থ জেনারেল রেজিস্টার কেস। ফৌজদারি কার্যবিধির 154 ধারার বিধান মতে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আমলযোগ্য, পয়েন্ট টু বি নোটেড, আমলযোগ্য বা কগনিজেন্স বা ধর্তব্যযোগ্য। তাহলে আমলযোগ্যর আর একটা বাংলা হচ্ছে ধর্তব্যযোগ্য, যেটা ধরতে হবে মানে আমলে নিতে হবে, আমলে নয় মানে ধরতে হবে, ধর্তব্যযোগ্য বা কগনিজেন্স অপরাধের ক্ষেত্রে এজাহার দায়েরের মাধ্যমে জিআর মামলার সৃষ্টি হয়। থানা ছাড়া অন্য কোনোভাবে জিআর মামলা কি সৃষ্টি হতে পারে? এটার উত্তর কে দিবেন? থানা ছাড়া অন্য কোনোভাবে কি জিআর মামলার সৃষ্টি হতে পারে যদি প্রশ্ন করে? আকাশ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। বলেন, থানায় ছাড়া অন্য কোনো ভাবে কি জিআর মামলার সৃষ্টি হতে পারে কিনা, হ্যাঁ বা না? হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যালি দেখছি আমরা ওই যে কোর্টে কিছু কিছু সিআর মামলা এফআইআর হিসেবে ট্রিট করতে বলে স্যার। হ্যাঁ, তাহলে থানায় না হয়েও প্রথমত হচ্ছে পারে কিভাবে, যদি আদালতে মামলা দায়ের করা হয় সিআর মামলা হিসেবে, কমপ্লেন্ট রেজিস্টার কেস হিসেবে, তখন এই মামলাটা কয়েকটা পরিণতি তৈরি হতে পারে। একটু পরেই লাইনটা পড়ার পরে ব্যাখ্যা করছি। যে সিআর অর্থ কমপ্লেন্ট রেজিস্টার কেস বা নালিশি মামলা। তাহলে আমলি ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ বা নালিশি দরখাস্ত বা পিটিশন দায়েরের মাধ্যমে কিন্তু সিআর মামলার সৃষ্টি হয়। তো যখন সিআর মামলা দায়ের করা হয়, সিআর মামলা ফৌজদারি কার্যবিধির 190 ধারায় বলা আছে কিভাবে দায়ের হতে পারে। তিনটা বিষয়ের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট সিআর মামলা আমলে নেন। আচ্ছা, আর 100 ধারায় হচ্ছে ওই যিনি কমপ্লেন্ট দিতে আসছেন, কমপ্লেনেন্ট বা আমরা যেটাকে বলি অভিযোগকারী বা নালিশকারী, বা এমনিতেই প্রচলিত ভাষা বাদী, যদিও ফৌজদারি মামলায় বাদী বলার সুযোগ নেই, বলছি সিভিল মামলায় বা দেওয়ানি মামলায় বাদী বলে, তারপরেও আমরা বাদী বলে অভ্যস্ত। তাহলে বাদী বলতে এখানে ক্রিমিনাল মামলায় কে অভিযোগকারী বা নালিশকারী, বা ফরিয়াদি। জিআর মামলার হলে আপনার আপনার ফরিয়াদি। এজাহারকারী বা এজাহার। সংবাদদাতাও বলা হয়। হ্যাঁ, এজাহারকারী বা সংবাদদাতা একই কথা, জিআর মামলার যে বাদী। তো আমরা বাদী বলে অভ্যস্ত হয়ে গেছি, এটা প্রচলিত শব্দ, কিন্তু বাস্তবে মানে আইনে এটা বলে না। আবার অনেকেই আমরা দেখি যে সিআর মামলা দায়ের করছে কিন্তু আসামি না লিখে বিবাদী লিখছে, আবার এজাহারে বিবাদী লিখছে, জিডির মধ্যে বিবাদী লিখছে। তাহলে যদি ফৌজদারি মামলায় আমরা বিবাদী লিখি তাহলে ভুল হবে না। তো বিবাদী বলতে এখানে আসামিকে বোঝাবে, কিন্তু আপনার জানার একটা ভুল থাকবে, অনেক সিনিয়রও কিন্তু এই সিআর মামলাতে বাদী লিখেন, আসামিকে বিবাদী বলেন, মানে এই সিভিল স্টাইলে করে ফেলেন। তো ল্যাঙ্গুয়েজগত এই সামান্য ভুল হলো আদালতে প্রবলেম হয় না, কিন্তু ভাই ভাই আপনারা এই ভুলগুলো করবেন না। জেনে শুনে কেন ভুল করবেন, আমি যেহেতু জানিয়ে দিচ্ছি। তো ভাই যেটা বলছিলেন আকাশ ভাই, যে আদালতে যখন মামলা করা হচ্ছে তখন 200 ধারায়, ফৌজদারি কার্যবিধির 200 ধারায় এই বাদী বা কমপ্লেনেন্টকে তিনি তদন্ত দিতে পারেন, তাহলে তিনি তদন্ত দিতে পারেন। আকাশ ভাই, সবকিছু ঠিক আছে তো, স্মুথ যাচ্ছে? জি, ঠিক আছে, সব শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমত নিলেনই না, তার মানে মামলাই হলো না। মনে হচ্ছে যে এটা মিথ্যা মামলা, তুচ্ছ মামলা। তো আগে যদি বুঝতে পারেন ম্যাজিস্ট্রেট, তাহলে মামলা নিবে না, এই মামলা চলবে না, নিয়ে যান, আপোষ করে নিয়েন, ধৈর্য ধরেন, এই ছোট্টখাটো বিষয় নিয়ে মামলা করার দরকার নাই। বা মনে হচ্ছে আপনার মামলা মিথ্যা, নিব না, একেবারে নিতে অস্বীকারই করতে পারেন, মানে একেবারেই সরাসরি রিজেক্ট। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি সরাসরি রিজেক্ট করে এর বিরুদ্ধে প্রতিকার কি? এর বিরুদ্ধে কি দেওয়া যাবে? নারাজির দরখাস্ত দেওয়া যাবে যদি সরাসরি রিজেক্ট হয়, বা এটার বিরুদ্ধে যেহেতু ম্যাজিস্ট্রেট রিজেক্ট করছে, এটার বিরুদ্ধে কিন্তু আবার কি করা যাবে, রিভিশন করা যাবে। এটা গেল। তাহলে আমি কি বললাম, ঘটনা বললাম, আবার এটার আবার কি বললাম, প্রতিকারও বললাম। দ্বিতীয় ঘটনা কি ঘটতে পারে, তদন্ত দিতে পারে। তাহলে তদন্ত কার বরাবর দিতে পারে, স্থানীয় কোনো ব্যক্তিকে দিতে পারে, মেম্বার চেয়ারম্যান কোনো ইমাম সাহেবকে দিতে পারে, আসলে যার এই ঘটনাটা ভালো তদন্ত করার সুযোগ আছে তাকে। অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে দিতে পারে, কোনো পিবিআই কে দিতে পারে, সিআইডি কে দিতে পারে, ডিবি পুলিশকে দিতে পারে। তো যারা সাধারণত তদন্ত করে থাকেন, এগুলো হচ্ছে তদন্তকারী সংস্থায় আছে আলাদা, বিশেষ করে পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এদের কাজই হচ্ছে ইনভেস্টিগেশন করা। কখনো পুলিশকে অ্যারেস্ট করে না পিবিআই, ইনভেস্টিগেশন করাই তাদের দায়িত্ব। আচ্ছা, তাহলে তদন্ত আসার পরে তদন্ত রিপোর্টের ভিত্তিতে মামলা আমলে নেওয়া হবে। তার মানে এতদিন মামলা কি ঝুলে থাকবে, আমলে নিব কি নিব না, কারণ সন্দেহ হয়েছে, এটা গেল। আরেকটা পর্যায়ে হচ্ছে সরাসরি আমলে নিলেন, সমনও দিতে পারেন, আবার ওয়ারেন্টও দিতে পারেন আসামিকে। একাধিক আসামি থাকলে একজনকে সমন দিলেন, একজনকে ওয়ারেন্ট দিলেন, এরকম হতে পারে। বিশেষ করে যদি জেলার বাইরে আসামি অবস্থান করে, গুরুতর মামলা হয়, তাহলে ডিরেক্ট ওয়ারেন্ট দিতে পারেন। এটা হতে পারে। তার মানে এটা সিআর থাকলো, আসামি ওয়ারেন্ট হলো। এবং সবচাইতে
ফার্স্ট স্টেপ বা খুবই গুরুতর স্টেপ সেটা দিতে পারেন তিনি, যে এই মামলাটাকে আর সিআর রাখতে চাচ্ছেন না। আমরা অনেক সময় চাই, যেমন কিছুদিন আগে আমি একটা মামলায় ফাইলিং করেছি, ফাইলিং করে জাস্ট আমার বাদীকে জিজ্ঞাসা করলো, যেহেতু এখানে মানে মাল্টিপল ফ্র্যাকচার আছে, পায়ে হাড়ে ফ্র্যাকচার আছে, হাত ভেঙে গেছে, তো এক্স রে রিপোর্ট দেখিয়েছি, এক্স রে ফিল্ম দেখিয়েছি। তখনই উনি সঙ্গে সঙ্গে আমার যে অভিযোগকারী তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি থানায় গিয়েছিলেন, থানায় কোনো জিআর মামলা করেছেন কিনা? তো উনি বলছেন না, থানায় গিয়ে মামলা করিনি। তো আমি বললাম স্যার, থানায় যাওয়া হয়েছিল কিন্তু থানায় মামলা নেয়নি, তাই আদালতে মামলা করেছি। আমি গ্যারান্টি দিচ্ছি স্যার যে থানায় কোনো এই বিষয়ে কোনো মামলা হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে। তখন উনি সঙ্গে সঙ্গে এটা এফআইআর হিসেবে ট্রিট করলেন। আমি দরখাস্তেই বলেছিলাম এটাকে এজাহার হিসেবে গণ্য করতে। তো তিনি জাস্ট 1 মিনিটেই আমার মামলা ফাইলিং হয়ে গেল, এবং মামলা যেহেতু গুরুতর এজাহার হিসাবে গণ্য হলো বা এফআইআর হিসাবে এটা ট্রিট করা হলো, তাহলে এটা কোথায় যাবে? থানায় চলে যাবে। থানায় তখন এই সিআর মামলা হয়ে গেল এফআইআর, অর্থাৎ জিআর হয়ে গেল। তাহলে আদালতে মামলা করেও কিন্তু থানায় না গিয়েও জিআর মামলার সৃষ্টি হতে পারে। এইভাবে আপনারা ব্যাখ্যা দিবেন। আমি একটু লম্বা করে বললাম বোঝানোর জন্য, সংক্ষিপ্ত করে দিচ্ছি। যদি প্রশ্ন করে যে জিআর মামলা কোথায় হয়, স্থানীয় থানায়, মানে যেখানে ঘটনা হয়েছে সেই ঘটনা যে থানার আন্ডারে সেই থানায়, যেটাকে স্থানীয় থানা বলছি, লোকাল পুলিশ স্টেশন। আচ্ছা, পুলিশ স্টেশন বলবেন, থানা না বলে পুলিশ স্টেশন বলে সবচেয়ে ভালো হয়, কারণ মূল কথা হচ্ছে পুলিশ স্টেশন। তো পুলিশ স্টেশন ছাড়া কি অন্য কোথাও জিআর মামলা সৃষ্টি হতে পারে? হ্যাঁ, হতে পারে। নালিশি মামলা যদি ম্যাজিস্ট্রেটের কাছে করা হয় এবং ম্যাজিস্ট্রেট সেটাকে এফআইআর বা এজাহার হিসাবে গণ্য করে ওই মামলাটি পুলিশ স্টেশনে পাঠিয়ে দেন, তাহলে সেটা সিআর থেকে জিআর মামলা সৃষ্টি হবে। দ্যাটস অল। এইভাবে সংক্ষিপ্তভাবে উত্তর দিবেন। আমলি আদালত বা কগনিজেন্স কোর্ট কাকে বলে? দেখবেন যে আমলি আদালত, এই আমলে আদালতে মামলা হবে, এই আমলে আদালতে হিয়ারিং করতে হবে, এই আমলে আদালতে জামিন ধরতে হবে, এই ধরনের শব্দ আদালতে গেলে শুনবেন। কোন নির্দিষ্ট থানার অধীন সংঘটিত অপরাধসমূহ আমলে গ্রহণের জন্য, এখানে থানা না বলে পুলিশ স্টেশনে বলতে পারেন, এক বা একাধিক থানার স্থানীয় এখতিয়ার নিয়ে যে ম্যাজিস্ট্রেট আদালত পরিচালিত হয় তাকে আমলি আদালত বলে। যেমন আমাদের রাজশাহীতে মেট্রো নন মেট্রো মিলে বেশ কিছু থানা আছে, কিছুদিন আগেও সৃষ্টি হওয়া নতুন কিছু থানা আছে। মনে করেন আমাদের যে সদর থানা সেটা হচ্ছে বোয়ালিয়া, তো বোয়ালিয়া থানা এবং আরো একটা থানা আছে শাহমখদুম থানা। তো বোয়ালিয়া থানা এবং শাহমখদুম থানায় দুইটা থানার যত মামলা আছে মনে করেন যে কগনিজেন্স কোর্ট ওয়ানে করা হবে। এখন কগনিজেন্স কোর্ট ওয়ান এইটা হয়তো বা একটা বিল্ডিং এর এক জায়গায় আছে, তো সেটাকে আবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়ান হতে পারে। তার মানে কগনিজেন্স কোর্টের একটা সিরিয়াল নাম্বার আছে 1 2 3 এভাবে, আবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিরিয়াল নাম্বার আলাদা আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মানে সিরিয়াল নাম্বার আলাদা আছে। আবার মেট্রোপলিটন এলাকার জন্য চিন্তা করে যদি, তাহলে কগনিজেন্স মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সিরিয়াল নাম্বার আলাদা আছে থানা ভিত্তিক, এবং বিচারিক আদালত হিসেবে তার আবার সিরিয়াল নাম্বার আলাদা আছে। কি? যেমন মেট্রোপলিটন 1, মেট্রোপলিটন 2 3 4 5, আমাদের 5টা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, এবং আরো আছে একটা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল, মানে ACMM। আর আরেকটা আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মানে CMM। তাহলে এই ক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমাদের রাজশাহীতে আছে মোট 7টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যেটা সংক্ষেপে আমরা MM বলি, MM 1 2 3 4 5, আর ACMM এবং CMM, টোটাল 7 জন। আর জুডিশিয়াল এলাকাতে আরো বেশি আছে। তো এই যে আমলে নেওয়ার ভিত্তিতে যে সিরিয়াল নাম্বার গুলো আছে, একটা ম্যাজিস্ট্রেটকে একটা থানার দায়িত্ব দিতে পারে, 2টা বা 3টা থানারও দায়িত্ব দিতে পারে। যেমন সদর যে এলাকায় মামলা বেশি হয় সেখানের জন্য হয়তো বা একটা থানার দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং যে যে থানা ছোট, যে এলাকায় মামলা কম হয় সেখানে হয়তো বা 2 বা 3টি থানা বা পুলিশ স্টেশনের আন্ডারে যে অপরাধগুলো হবে সেগুলো আরেকজনকে দায়িত্ব দিল। এই যে দায়িত্ব বন্টন, এই কাজটা কার? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের। এবং প্রতি 2 মাস 3 মাস পর পর আবার এই আমলি বা কগনিজেন্স কোর্ট কি হয়, শ্যাপল দেওয়া হয়, মানে চেঞ্জ করে দেওয়া হয়। চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে স্বচ্ছতা বজায় রাখা, এবং যেন দুর্নীতি না হয়, পেশকারদের সাথে যেন সংশ্লিষ্টতা তৈরি না হয়। তো এটার কারণে আমি যতটুকু মনে করি যে দুর্নীতি আটকানোর জন্য এই করা হয় বারবার। এবং এটা চেঞ্জ হলে আমাদের ভালো ভালো ভোগান্তি হয়। কারণ 3 মাস ধরে একটা কোর্টে বোয়ালিয়ার থানার মামলা চললো, হঠাৎ একদিন এসে দেখছি চেঞ্জ, আমার জুনিয়র যে ভুল করে ওই কোর্টে দিয়ে বসে আসে, ওই দিয়ে
বসে থাকে, ওই কোর্টে গেলে আবার বলে যে এটা এখানে না, ওই কোর্টে চলে যান, মানে ভোগান্তি হয়। আচ্ছা, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন দুইটি ধারার অধীনে ফৌজদারি মামলা দায়ের করা হয়? তাহলে 154, যেটা জিআর মামলা থানায়, এবং 200, যেটা ম্যাজিস্ট্রেটের কাছে সিআর। পুলিশ সাক্ষীকে পরীক্ষা করে কত ধারায়? 161 ধারায়, 161, এইভাবে বলতে শুনবেন। এবং 161 এর গুরুত্ব কম, 164 এর গুরুত্ব বেশি। তবে 161 দিয়েও কিন্তু তদন্ত করে থাকে, তদন্তের সত্যতা যাচাইয়ের জন্য 161 জরুরি, এবং তদন্ত রিপোর্টের সাপোর্টিং হিসাবে কাজ করে। আর আমরা জেরার সময় আবার দেখি যে 161-এ কোনো সাক্ষী কি বলেছে এবং আদালতে এসে জবানবন্দি কি দিচ্ছে, দুইটার মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে আমরা জেরাতে তাকে একটু ধুয়ে দিই এবং বোঝানোর চেষ্টা করি আদালতকে যে, ধুয়ে দিই বলতে তাকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে আদালতে, কারণ সে 161-এ এক কথা বলেছে, তার মানে তাকে একটু মিষ্টি মিষ্টি করে অপমান করে ফেলে। এবং সবচেয়ে ভালো লাগে যখন নতুন কোনো আহ পুলিশ চাকরি পাওয়ার পরে মানে আদালতে এসে কি করতে চান, আপনার সাক্ষী দিতে আসেন, তখন অনেক সময় দেখা যাচ্ছে যে ঘাবড়ে যান। তো সাধারণত আমরা পুলিশ দেখে ঘাবড়াই, কিন্তু আদালতে কিন্তু পুলিশ এবং সাধারণ সাক্ষীর গুরুত্ব প্রায় সমানই, কারণ তিনি সাক্ষী দিতে আসছেন এবং আমি যেটা প্রশ্ন করবো সেটার উত্তর ওনাকে দিতে হবে। আমার মনে পড়ছে একজন পুলিশ ছিলেন, একটা মামলায় MM 1 কোর্ট রাজশাহীতে, আমি ওনাকে জেরা করছি। তো একটা মাদক মামলার ছিল, একটা সিনিয়রের মামলা ছিল। তো ওই মামলায় আমি পুলিশকে প্রশ্ন করেছি, আচ্ছা আপনি এই মামলার বাদী? হ্যাঁ। তো আচ্ছা, এই মামলার যে আপনি করেছেন, তো আমি আপনাকে প্রথম একটা প্রশ্ন করি, যে প্রশ্ন কেউ করে না সাধারণত, সেটা হচ্ছে আপনি যে মামলাটা দায়ের করেছেন, আইনের নাম বলেন এবং ধারা বলেন, মানে কোন আইনের কত ধারায় মামলা দায়ের করেছেন। তো উনি বলতে পারেননি। এখানে মজার বিষয় যে এটা বলতে না পারার কারণ কি বলি। কামরুজ্জামান ভাই, লাইনে আসেন। তারপরে বিন্দু আপুকেও লাইনে আসার সুযোগ দিয়েছি, খুব ইন্টারেস্টিং জায়গা। বিন্দু আপু, লাইনে আসবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার মিস্টারকে বলবেন যে স্যার এই কথা বললো, যে যিনি মাদক মামলার বাদী পুলিশ, তাকে আমি প্রশ্ন করেছি আপনি কোন আইনের কত ধারায় মামলা করেছেন, তিনি বলতে পারছেন না, জি কারণ মামলাটা পুরাতন ছিল। এখন তো নতুন আইন 2018 সালের, কিন্তু আগের ছিল আপনার 1890, মানে 1990 সালের আইন ছিল, মাদকদ্রব্য আইন। হ্যাঁ, তো পুরাতন আইন। তো পুরাতন আইনের মামলা দেখে আমি মনে করলাম একটু আইন এবং ধারাটা জিজ্ঞাসা করি, কারণ নতুন যে 2018 সালের আইন, এখানে ধারা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। 36 ধারাতে বিভিন্ন কলাম করা আছে, সেখানে সবগুলোই কি দেওয়া আছে, সাজার বিধান দেওয়া আছে। পেনাল কোডে আমরা কিন্তু এক এক সাজা, এক এক সেকশন, মানে প্রচুর সেকশন পেনাল কোডে। প্রতিটা অপরাধের সংজ্ঞা আলাদা, সংজ্ঞার ধারা আলাদা, আবার সাজার ধারা আলাদা। কিছু কিছু ক্ষেত্রে সংজ্ঞা এবং ধারা একই আছে, যেমন 405 সংজ্ঞাও আছে, আত্মসাতের আবার সাজাও আছে। আবার 396 খুন সহ ডাকাতি, এখানে সংজ্ঞাও আছে, আবার শাস্তি বিধানও আছে, মৃত্যুদণ্ড। তো এই মাদক দ্রব্য যে 18 সালের আইন, 2018-তে 36 ধারাতে কিন্তু কলাম দেওয়া আছে, সেখানে A to Z সব সাজার বিধান আছে, এক সেকশনে সব কভার করে। তো এখানে ওনাকে আমি প্রশ্ন করেছি পুরাতন আইনের মামলা, উনি বলতে পারেননি কত ধারায় মামলা এবং কোন আইনের মামলা। তাহলে এটা একটা তার দুর্বলতা। তো আশা করি আপনাদের সবার ডায়েরি লেখা হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা, আপুর কবে যেন ভাইবা পড়েছে? 19 তারিখ স্যার। 19 তারিখ। আচ্ছা, কবে যাবেন ঢাকায়? স্যার আল্লাহ বাঁচা রাখলে 18 তারিখে যাব। 18 তারিখে সকালে? জি যে একটু রেস্ট নিতে হবে, রেস্ট নিয়ে চেষ্টা করবেন 18 তারিখে একটু ভাইবার বোর্ডের একটু মানে সিনারিও দেখতে। মানে আমি যেটা করেছিলাম, আমার ভাইবার একদিন আগে আমি গিয়েছিলাম দর্শক হিসেবে, ক্যান্ডিডেট হিসেবে না, মানে দেখতে যে আমার ভাই ব্রাদাররা কিভাবে ভাইবা ফেস করছে, কি ধরনের প্রশ্ন করা হচ্ছে, পরিবেশটা কেমন। হ্যাঁ, তো একটু জি। যদি দেখে আসতে পারেন একদিন আগে, খুবই ভালো হয়। সেক্ষেত্রে আচ্ছা স্যার, চেষ্টা কোন করব। আপনার বোর্ডটা কোন বিল্ডিং এ হচ্ছে, কোন বিল্ডিং এর কত তলায় এবং কি ধরনের প্রশ্ন করছে, একটা রিয়াল সিনারিও দেখে আসলে
একটু ভালো লাগবে এবং সাহসটা বাড়বে, কনফিডেন্ট বাড়বে। জি ক্রিমিনাল প্রসিডিউর কোড এর 161 ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে কে স্বাক্ষর করেন, মানে সিআরপিসির 161 ধারা কে স্বাক্ষর করেন? সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা। মনে রাখবেন 161 ধারা কিন্তু পুলিশের কাছে সাক্ষ্য দিচ্ছে কারা? সাক্ষীরা। কিন্তু যে জি সাক্ষী দিচ্ছে, যেমন মিস্টার রহিমের স্বাক্ষর কিন্তু লাগবে না 161 ধারায়, সাক্ষীর সাক্ষ্য লাগে না। কিন্তু 164 ধারায় যদি জুডিশিয়াল কনফেশন দেয়, একটু পরে আসছি। জুডিশিয়াল কনফেশন কি? সিআরপিসির 164 ধারার অধীনে ম্যাজিস্ট্রেটের নিকট আসামি কর্তৃক দোষ স্বীকার তো আসামি করবে। তো আসামি কর্তৃক যে দোষ স্বীকার করবে, এই 161 ধারায় কিন্তু দুইজনের স্বাক্ষর থাকবে। কার? ওই যে ম্যাজিস্ট্রেট যিনি রেকর্ড করছেন, লিখছেন এবং আসামি বলছে তারও, এবং যে আসামি দোষ স্বীকার করলো তারও স্বাক্ষর থাকবে। কিন্তু 161 ধারা একটু আগে যেটা পড়লাম, যে সাক্ষী, যেমন মিস্টার রহিম যদি সাক্ষী হয়, তার কিন্তু স্বাক্ষর 161 ধারায় থাকবে না। শুধু যে পুলিশ সেটা রেকর্ড করছে তার স্বাক্ষর থাকবে। তাহলে 161 ধারায় পুলিশের স্বাক্ষর থাকে, সাক্ষীর স্বাক্ষর থাকে না। 164 ধারার যে জবানবন্দি, জুডিশিয়াল কনফেশন বা দোষ স্বীকারোক্তি, সেখানে ম্যাজিস্ট্রেট প্লাস আসামি উভয়েরই স্বাক্ষর থাকে। এটা কিন্তু প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ জায়গা। পুলিশ প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট, বা সংক্ষেপে আমরা বলি পিআর। পিআর কি? তদন্ত কর্মকর্তা কোনো মামলার তদন্তের পর বিজ্ঞ আদালতে যে প্রতিবেদন পেশ করেন, তাই পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট তিন ধরনের হতে পারে। পুলিশ রিপোর্ট কয় ধরনের হতে পারে? তিন ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে চার্জশিট, যেটাকে অভিযোগপত্র বলা হয়। তার মানে আসামিদের বিরুদ্ধে অপরাধের সত্যতা পাওয়া গেছে, তাই এটাকে বলা হচ্ছে চার্জশিট বা অভিযোগপত্র, সংক্ষেপে সিএস। প্রশ্ন করতে পারে সিএস কি, বলেন সিএস এর পূর্ণরূপ কি? চার্জশিট, যেখানে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে প্রাথমিকভাবে, এইভাবে একটা রিপোর্ট আসে। দ্বিতীয় প্রকার হতে পারে কি? এফআরটি। এফ ফাইনাল, আর হচ্ছে রিপোর্ট, টিতে হচ্ছে ট্রু। এফআরটি বলতে সংক্ষেপে ফাইনালও বলে, যে ফাইনাল দিয়ে দিছে, চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। তো ফাইনাল রিপোর্ট ট্রু, এটা শুধু এফআর বললেও হয়, এফআরটি, টি মানে ট্রু। এটার অর্থ হচ্ছে, আমরা একটু এই যে নিচে আছে, পুলিশি তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে কি দাখিল করা হয়? ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। এটাকে আপনারা লিখে রাখেন এফআরটি, টিটা যুক্ত করে, টি মানে ট্রু, এফআরটি, ফাইনাল রিপোর্ট ট্রু, এই 35-এর সাথে লিখে নেন। আর পুলিশ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কি দাখিল করে? চার্জশিট বা অভিযোগপত্র, এটা আছেই। এখন আমি যে একটু আগে বললাম তিন প্রকার, আর কি প্রকার হতে পারে কে বলতে পারবেন? এই দুই প্রকারের বাইরে আর কি পুলিশ রিপোর্ট হতে পারে পিআর? কারো জানা আছে? ট্রাই করেন কেউ। আচ্ছা, আকাশ ভাই বলেন। তার সম্পূরক প্রতিবেদনটা কি কাউন্ট হবে এখানে? ওই যে পরবর্তীতে অপরাধের কোনো কিছু পাওয়া গেলে যে দেওয়া হয়। হ্যাঁ, এই যে 173 হ্যাঁ, যে নতুন আসছে, সেটা হচ্ছে 10 জুলাইয়ে প্রথম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটা সম্পূরক প্রতিবেদন বা মানে সম্পূরক সম্পূরক প্রতিবেদন তো পরে আসে, কিন্তু এটা হচ্ছে ইন্টারিম একটা রিপোর্ট। ঠিক আছে, মানে জি অন্তর্বর্তীকালীন রিপোর্ট। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন রিপোর্ট প্রথমে একটা দিল, পরে আবার দিতে পারে, তো সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনার অ্যামেন্ডমেন্টের আগেও তিন প্রকার ছিল, সেটা হচ্ছে বলতে পারি যে উভয়ের মিশ্রণ। মানে এখানে চার্জশিটও থাকবে, আবার ফাইনাল রিপোর্টও থাকবে। মনে করেন একাধিক যদি আসামি থাকে, 5 জন আসামির মধ্যে 3 জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে, তাদের জন্য চার্জশিট, আবার বাকি 2 জনকে এটার মধ্যে আবার ফাইনাল রিপোর্টও দেওয়া হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? জি তার তার মানে এটা হাইব্রিড টাইপের। হ্যাঁ, তার মানে এটা সিএসও থাকবে, আবার এফআরটিও থাকবে। হয়তোবা 2 জনের সত্যতা পাওয়া যায়নি, তাদেরকে রিকমান্ড থাকবে যে এদেরকে অব্যাহতি দেওয়া হোক, এবং বাদ বাকির বিরুদ্ধে মামলা চলবে, কারণ তাদের চার্জশিট দেওয়া হয়েছে। এবং আরো একটা বিষয় থাকতে পারে, একই মামলায় মনে করেন বয়স্ক 18+ প্রাপ্তবয়স্ক আসামি আছে, আবার শিশু আসামিও আছে। যদি শিশু আসামি থাকে, তাহলে কিন্তু শিশু আসামির বিরুদ্ধে চার্জশিট
যেটা হবে সেটা কিন্তু ভিন্ন হবে, আলাদা হবে। তাহলে মানে বয়স্ক আসামির জন্য চার্জশিট হবে, সেটা ম্যাজিস্ট্রেট কোর্ট বা দাঁড়ে আদালতে বিচারের জন্য। আর শিশু যদি থাকে, শিশু আদালতের জন্য আবার আলাদা একটা চার্জশিট হবে, সেটা আবার পাঠিয়ে দিতে হবে শিশু আদালতে। তার মানে দুইটা ভিন্ন পার্ট হয়। এবং শিশু আদালতের যে চার্জশিট সেটার আবার ভিন্ন আরেকটা নাম আছে। আর শিশুকে কখনো আসামি বলা হয় না, এটা একটু এই ফাঁকে বলে নিই। যদি কোনো অপরাধী শিশু হয় তাহলে তাকে আসামি বলা যাবে না, তাকে অভিযুক্ত ব্যক্তি বলা যাবে না। তাহলে এখানে বলতে হবে অপরাধে জড়িয়ে পড়া শিশু, বলতে হবে অপরাধে জড়িয়ে পড়া শিশু, এভাবে তাকে বলা হয়। তো এগুলো খুবই প্র্যাকটিক্যাল, যারা শিশু আদালতের মামলা দেখেছেন তারা বুঝতে পারবেন। এত ডিপে হয়তো বা প্রশ্ন করবে না। আবার স্যার কথা একটা প্রসঙ্গে প্রশ্ন চলেও, ছিল। কথা প্রসঙ্গে কেউ যদি শিশু মামলা দিয়ে থাকেন তাহলে কিন্তু আবার এই ধরনের প্রশ্ন চলেও আসতে পারে, যার কেস ডায়েরিতে আছে। হ্যাঁ, প্রশ্ন করেন, বলেন। স্যার এই শিশু আদালতটা তো এখন মনে হয় নারী শিশু ট্রাইব্যুনালে আছে না স্যার? শিশু আদালত কোনো কোনো জেলায় আলাদাও থাকতে পারে। যদি আলাদা না থাকে তাহলে নারী শিশু যে কোর্ট ট্রাইব্যুনাল, সেই নারী শিশু ট্রাইব্যুনালের কিন্তু আন্ডারে একীভূত হয়ে শিশু আদালত অবস্থান করছে, অর্থাৎ ওই বিচারকই ওই একই আদালত, একই কাঠামোতে, একই কোর্টরুমে শিশু আদালত পরিচালনা করছেন। নারী শিশু কোর্ট এবং নারী শিশু ট্রাইব্যুনাল এবং শিশু আদালত একসাথেই হচ্ছে। কিন্তু যদি সম্ভবত আলাদা বিচারক, আলাদা কোর্ট রুম থাকার দরকার ছিল। বুঝতে পেরেছেন? জি স্যার। সিআরপিসির কোন ধারায় সম্প্রতি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন বা ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্টের বিধান যুক্ত করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, একটু আগে ভাই বলছিলেন যেটা 173-এ। তো প্রথমে যদি ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়ার পরে পরবর্তীতে যখন পুনরায় দিবে তখন আবার কিন্তু আসবে। আর ভাই যেটা বলছিল যে সম্পূরক, সম্পূরক কখন দেওয়া হবে? মনে করেন একবার তদন্ত করে সিআর মামলা ফাইলিং করা হলো, একবার তদন্ত করা হলো, তদন্ত করার পরে যদি আবার তদন্ত চাওয়া হয়, তখন সেকেন্ড টাইম যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে সেটাকে সম্পূরক, আপনার যে তদন্ত এটাকে ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা আসবে সেটাই সাপ্লিমেন্টারি ইনভেস্টিগেশন রিপোর্ট হিসেবে আসবে। কত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে, এই যে তদন্ত সম্পন্নের যে বিধান, এটা 173-এর বি-তে আসছে। তাহলে 173-এর এ হয়েছে হচ্ছে 10 জুলাই, 173-এর বি হয়েছে হচ্ছে 10 আগস্ট। এটা হচ্ছে 60 দিনের মধ্যে, 60 কার্য দিবস, যেন বেশি ডিলে করতে না পারে পুলিশ। না হলে বছরের পর বছর কিন্তু তদন্ত ঝুলে থাকবে। যেমন সালমান শাহ হত্যাকাণ্ড, আগে তো আত্মহত্যা মনে করা হচ্ছিল, এখন হত্যাকাণ্ড। সেটা 3 বছর, মানে 30 বছর পরে কিন্তু এই তদন্ত প্রতিবেদন আসেনি। সাগররুনি হত্যাকাণ্ড তদন্ত রিপোর্ট আসেনি। আরো কিছু ল্যান্ডমার্ক কেস আছে যেটার এখনো তদন্ত রিপোর্ট আসেনি। এই কারণে তদন্ত রিপোর্ট যেন দ্রুত আসে, এই 60 ডেজ ওয়ার্কিং ডেজ এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নারাজি কি, সিআরপিসি তে নারাজির কোনো বিধান নাই কিন্তু। তদন্ত কর্মকর্তা কোনো নালিশি মামলার তদন্তের পর বিজ্ঞ আদালতে যে প্রতিবেদন পেশ করেন তা নালিশকারী যদি মেনে না নেন, মানে সংক্ষুব্ধ হন, মানে আমি মানি না, এটা যদি মনে করেন যে আবার তদন্ত হোক, তবে তিনি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যে দরখাস্ত পেশ করে আপত্তি প্রদান করেন তা নারাজি পরিচিতি, মানে নারাজি নামে পরিচিত। আচ্ছা, এই নারাজি শব্দের অর্থ কি? না মানে না, মানে আর রাজি মানে আমি রাজি না, এরকম। সুরতহাল প্রতিবেদন বা ইনকোয়েস্ট রিপোর্ট, তাহলে ইনকোয়েস্ট রিপোর্ট এবং ময়না তদন্ত বা পোস্টমর্টম রিপোর্ট পার্থক্য আছে একটু। ইনকোয়েস্ট, সুরতহাল, পোস্টমর্টম, ময়না তদন্ত খুবই গুরুত্বপূর্ণ সিআরপিসির ক্ষেত্রে। যে কোনো জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার খবর পেয়ে অথবা অস্বাভাবিক মৃত্যু বা হত্যাকাণ্ডের মাধ্যমে অপরাধ হয়েছে বলে মনে করলে অধীনস্থ থানার পুলিশ অফিসার গিয়ে উপস্থিত লাশের বাহ্যিক অবস্থা সম্পর্কে যে প্রতিবেদন প্রস্তুত করেন তাকে ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরতহাল রিপোর্ট বলা হয়। মনে করেন যে একটা আনন্যাচারাল ডেথ হয়েছে, ইউডি কেস হয়ে গেল, স্বাভাবিকভাবে মারা যায়নি, তো লাশটা কিভাবে পড়ে আছে তার ছবি নেওয়া হয়। তারপরে কোন দিকে কাত হয়ে পড়ে আছে, তারপরে তার শরীরে কোথায় কোথায় আঘাত আছে, রক্ত আছে কিনা, কাপড় চোপড়ের অবস্থা কি, এই যে যতটুকু ডিটেল নেওয়া যায়, অর্থাৎ এক দৃষ্টিতে দেখে যা যা মনে হচ্ছে সেটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে
ছবি নেওয়ার পরে যত ডিটেলস নেওয়া যায় যে কি অবস্থায় তাকে পাওয়া গেছে, এবং আশেপাশে যে মাটিতে কোনো পায়ের ছাপ আছে কিনা, কোনো টায়ার মার্ক বা কোনো যানবাহনের চাকার দাগ আছে কিনা, বা সেখানে কোনো মানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে কিনা। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলতে পারিপার্শ্বিক যে সাক্ষ্য, যেমন গাছপালা ওখানে ভেঙে গেছে কিনা, মাড়িয়ে আছে কিনা, সেটা যদি আপনার কোনো ঘর হয় ঘরের দরজা ভাঙা হয়েছে কিনা, এই এটসেট্রা নিয়ে নিবে। এগুলো কিন্তু সুরতাল রিপোর্টের মধ্যে পড়বে। আর ময়নাতদন্ত কি, পোস্টমর্টম, কোনো ব্যক্তির মৃত্যু নিয়ে কোনো সন্দেহ তৈরি হলে বা কারো অস্বাভাবিক মৃত্যু হলে, যেটা আনন্যাচারাল ডেথ, মূলত মৃত্যুর সঠিক কারণ জানার জন্যই ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করা হয়। তাহলে এটাই পোস্টমর্টম। কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে মর্মে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ পেলে তিনি সুরতাল করবার জন্য কাকে জানাবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। তাহলে এখানে কিন্তু জেলা জজ, মহানগর দায়রা জজ বা জেলা দায়রা জজ, জেলা ও দায়রা জজ কাউকে জানানো হচ্ছে না, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হচ্ছে। কারণ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রধানকে জেলা ম্যাজিস্ট্রেট মানে জেলা প্রশাসক। কারণ এখানে প্রশাসনিক একটা বিষয়, এটা বিচারিক বিষয় নাই। সিআরপিসি এর কত ধারায় রিমান্ডের বিধান আছে? 167 ধারায় রিমান্ডের বিধান আছে। 167-র উপধারা 2 আছে, ব্র্যাকেটে 2 লিখে নিতে পারেন। কোনো ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে লাশ তোলা হয়? লাশ তোলাকে বলা হচ্ছে ডিসেন্টার কর্পেস। ডিসেন্টার কর্পেস আছে 176-এর 2 উপধারায়। মনিরুল ভাই বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, রিমান্ডের এই বিধানটা 344 ধারায় আছে না? 167 ধারায় তো তদন্তের ক্ষেত্রে রিমান্ড, আর 344 ধারায় তো বিচারিক রিমান্ডের কথা বলা আছে। তাহলে কি রিমান্ডের ক্ষেত্রে দুইটা ধারাই বলবো যদি জিজ্ঞেস করা হয়? এখানে আপনি 144 ধারা কোন আইনের কথা বলছেন? স্যার, 344 ধারা। 344 ধারা, হ্যাঁ সেটা তো ভিন্ন জিনিস। এখানে রিমান্ড বলতে এই আসামি রিমান্ডের কথা বলা হচ্ছে। ঠিক আছে? যদি রিমান্ড যদি কনফিউশন হন তখন জিজ্ঞাসা করবেন। রিমান্ড আবার কিন্তু সিভিল মামলাতেও আছে, তাই না? বিচারিক রিমান্ড। জি স্যার। তো যখন রিমান্ড আপনি কনফিউশন হবে, শুধু রিমান্ড বললে আপনাকে 167 ধারার এই রিমান্ডকে বুঝতে হবে। তারপরে যদি কনফিউশন হয় তখন জিজ্ঞাসা করবেন যে স্যার এটা কি আসামিকে রিমান্ডে পাঠানোর যে রিমান্ড সেটা মানে প্রশ্ন করছেন? এভাবে আপনি প্রশ্ন করতে পারেন ক্ল্যারিফাইয়ের জন্য, স্পষ্ট করার জন্য। ঢাকাতে আহত হয় এবং উক্ত আহতের কারণে চট্টগ্রামে মারা যায়, এভাবে প্রশ্ন করতে পারে। এক জায়গায় আহত হলো, আরেক জায়গায় যে নিহত হলো, তাহলে কোথায় হবে? উভয় স্থানের যে কোনো এক জায়গায় হতে পারে, বা দুই জায়গাতেই তদন্ত হতে পারে। এখানে তদন্ত কোথায় হবে বলা হয়েছে, কিন্তু বিচার কোথায় হবে একই ঘটনা, বিচার কোথায় হবে যদি বলে, তাহলে উক্ত স্থানের যে কোনো এক স্থানে বিচার হবে। অর্থাৎ তদন্ত ঢাকা চট্টগ্রাম উভয় জায়গাতেই করতে হবে, কিন্তু বিচার ঢাকা অথবা চট্টগ্রামের যে কোনো এক জায়গাতে মামলা করে বিচার করলেই হবে। দায়রা জজ কোন ধারার ক্ষমতা বলে কগনিজেন্স গ্রহণ করেন, অর্থাৎ আমলে নিতে পারেন? দায়রা জজ সাধারণত আমলে নেন না, কিন্তু যখন তার কাছে মামলা বদলি করা হয় 193 ধারায় কিন্তু তিনি মামলা আমলে নেন, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আগত মামলা। নালিশ খারিজ কত ধারায়? 203 ধারায় কিন্তু নালিশ খারিজ হয় যদি, যেমন কোনো সিআর মামলা বা নালিশ করার সময় সাক্ষী তালিকা দেওয়া না হয়, তারপরে প্রসেস ফি দেওয়া না হয়, এবং এই ধরনের কিছু সিলি মিস্টেকের কারণে কিন্তু নালিশ খারিজ হয়ে যেতে পারে। দীর্ঘদিন উপস্থিত যদি না থাকে বাদী। ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কি কি তথ্য উল্লেখ করতে হয়? অপরাধের স্থান কোথায়, সময়, কোন আইনের কোন ধারায় অপরাধ করেছে, এগুলো কিন্তু বর্ণনা থাকতে হয়। ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামির ডিসচার্জের আবেদন করা যায়? যখন চার্জ গঠন হয়, ফ্রেমিং চার্জ, ওই সময় যখন চার্জ গঠন করা হয়, অর্থাৎ প্রসিকিউশন পক্ষ চেষ্টা করবে চার্জ গঠন করে মামলাটা বিচারের দিকে নিয়ে যেতে। আর আসামি পক্ষ, ডিফেন্স লয়ার, আসামিকে অব্যাহতির জন্য ডিসচার্জের দরখাস্ত বা অব্যাহতির দরখাস্ত দিয়ে থাকেন। যদি অব্যাহতির দরখাস্ত মঞ্জুর হয় তাহলে আসামি মামলা থেকে অব্যাহতি পেয়ে যাবে, আর এই মামলা অগ্রসর হবে না। যদি একটাই আসামি থাকে সেক্ষেত্রে, একাধিক আসামির ক্ষেত্রে হয়তোবা
সবাই অব্যাহতি পেতে পারে, সবাই অব্যাহতি পেলে মামলা সেখানে শেষ হয়ে যাবে। আর যদি একাধিক আসামির কিছু অব্যাহতি পেল, কিছু থেকে গেল, তাহলে তো মামলা চলতে থাকবে। আর যারা অব্যাহতি পেল না তাদের জন্য, তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে, তারপরে মামলা যাবে ট্রায়াল। ট্রায়াল অর্থ হচ্ছে সাক্ষ্য সাক্ষ্য গ্রহণের স্টেপ। ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব কার? যদি এই প্রশ্ন আসে, এটা এমসিকিউর প্রশ্ন। হ্যাঁ, তো চার্জ গঠনের দায়িত্ব হচ্ছে বিজ্ঞ আদালতের। আদালতেরই চার্জ গঠনের দায়িত্ব। পেশকার উচ্চারণ করুক মুখে বা পিপি উচ্চারণ করুক না কেন মুখে, আসলে চার্জ গঠনের দায়িত্ব আদালতেরই। তার মানে আদালতের পক্ষেই কিন্তু পেশকার বা পিপি এই চার্জ গঠনের কাজটি করে দেন। রিকল কি? পুনরায় ডাকা। কোনো সাক্ষী একবার সাক্ষ্য প্রদানের পর কোনো পক্ষ যদি উক্ত সাক্ষীকে পুনরায় পরীক্ষা বা জেরা করতে আবেদন করেন, তবে তাকে রিকল বলে। অর্থাৎ উইটনেস টেকিং যে প্রসেসটা, সেটা যদি একবারে শেষ না হয়, আবার যদি দরকার হয়, তো কোনো সাক্ষীকে যদি আবার ডাকা হয়, ডাকার উদ্দেশ্য হতে পারে জবানবন্দি আবার নেওয়া, মানে এক্সামিনেশন ইন চিফ, যেটা সংক্ষেপে চিফ বলা হয়, অথবা ক্রস এক্সামিনেশন বা জেরা, যে কোনো জন্য, মানে উভয়ের ক্ষেত্রে ডাকা যাবে। নিজের সাক্ষীকেও ডাকা যাবে, আবার অপর পক্ষের সাক্ষীকেও জেরার উদ্দেশ্যে ডাকা যাবে। তাহলে রিকল নিজ সাক্ষীকেও ডাকতে পারি, অথবা বিপরীত পক্ষের, অপর পক্ষের সাক্ষীকেও কিন্তু রিকল করতে পারি জেরার জন্য। সিআরপিসির কোন ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে অব্যাহতি বা ডিসচার্জ প্রদান করেন? 241A। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউ আসে, ভাইভাতেও কিন্তু আসে। এবং দায়রা আদালত একই কাজ করেন 265C-তে। তাহলে ম্যাজিস্ট্রেট 241A, আর দায়রা জজ 265C-তে। মিথ্যাবাদ তুচ্ছ বিরক্তিকর মামলায় অভিযোগকারীর সর্বোচ্চ সাজা কি হতে পারে? অনধিক 6 মাস কারাদণ্ড বা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড। সংশোধনী 25-এ কিন্তু এটা বৃদ্ধি করা হয়েছে, এর আগে অনেক কম ছিল। কোন ধারায় আপোষযোগ্য মামলার বিষয় উল্লেখ করা হয়েছে? তাহলে আপোষযোগ্য যে মামলাগুলো, এগুলোর একটা তালিকা দেওয়া আছে 345-এ, 3, 4, 5। এই 3, 4, 5 বা 345 ধারায় আপোষ নিষ্পত্তি হলে আসামির পরিণতি কি হবে? আসামি খালাস পাবে। 248 ধারায় যদি কোনো সিআর মামলায় নালিশকারী, কমপ্লেনেন্ট যে মামলা করেছিলেন, বাদী যদি মামলা প্রত্যাহার করে নেয় আপোষ হয়ে গেলে, সেক্ষেত্রে আসামি খালাস পাবে। তারপরে 494 ধারায় পিপি কর্তৃক চার্জ গঠনের পূর্বে যদি মামলা প্রত্যাহার হয়, তাহলে কি আসামি অব্যাহতি পাবে? এবং এই 494 ধারায় পিপি কর্তৃক চার্জ গঠনের পরে যদি মামলা প্রত্যাহার করা হয়, তাহলে আসামি খালাস পাবে। তার মানে চার্জ গঠনের পরে, অর্থাৎ ট্রায়াল স্টেজে গেলে আসামি খালাস পাবে, কিন্তু প্রি ট্রায়াল স্টেজে, ট্রায়ালের আগে যদি হয়, তাহলে পিপি মামলা প্রত্যাহার করলে মামলা আসামি অব্যাহতি পাবে। আপোষযোগ্য মামলার ক্ষেত্রেই এই প্রত্যাহারগুলো সাধারণত হয়, তাছাড়া মামলা সাক্ষী দিয়ে শেষ হয়। তো এই যে আসামির পরিণতি কোন ক্ষেত্রে কি, এটা এগুলো কিন্তু ধরা হয়। এবং এমসিকিউ এটা গুরুত্বপূর্ণ ছিল, আপনারা জানেন, এটা এক জায়গায় করে দিয়েছি যেন আপনাদের রিভিশন করতে সুবিধা হয়। আপনারা সবই জানেন, জাস্ট একটু গুছিয়ে দেওয়া, একটু সাহায্য করা, এবং উপস্থাপনা একটু ভিন্ন করা। আমার এমসিকিউ নোট একরকম, রিটেন নোট একরকম, ভাইভা নোট একটু অন্যভাবে, ভাইভা স্টাইলে করা হয়েছে। আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে কয়টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করতে হয়? মানে হুলিয়া জারি, প্রোক্লাম প্রোক্লামেশন বলা হয় এটাকে, ওয়ান্টেড আমরা সাধারণত বলে থাকি। আসলে ওয়ান্টেড শব্দ বলে কোনো শব্দ নাই সিআরপিসিতে, এটাই হচ্ছে হুলিয়া বা প্রোক্লামেশন। তো এই প্রোক্লামেশন আগে 2টি পত্রিকায় দিতে হতো বিজ্ঞপ্তি, বা পেপার বিজ্ঞপ্তি বলে থাকি, বা সংবাদপত্রে বিজ্ঞপ্তি, পত্রিকায় বিজ্ঞপ্তি, এটা এখন একটিতে দিলেই হবে, অর্থাৎ অপচয় করার দরকার নেই। এটাও সংশোধনী 2025। সিআরপিসির বিচার কার্য কতদিনের মধ্যে শেষ করার বিধান আছে? কোথায়, কিভাবে আছে, এবং কি বিষয়টা? তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক 180 দিন, এবং দায়রা জজ আদালত কর্তৃক 360 দিনের মধ্যে করবে। এটা 339C-তে। আপিল এবং রিভিশন শেষ করার সময় 90 দিন, আপিলও 90, রিভিশনও 90 দিন। কোথায় আছে? 442A-তে। দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি কার বরাবর অগ্রগতি করতে হবে? জেলা ম্যাজিস্ট্রেট বরাবর। রনি আপু আছেন নাকি?
রনি আপু একটু লাইনে আসবেন। জি স্যার। দেখেন, আমরা জানি দায়রা আদালত যে রায় প্রদান করলো সেটা যদি মৃত্যুদণ্ড হয় তাহলে হাইকোর্টে পাঠাবে কিসের জন্য? অনুমতি নেওয়ার জন্য যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, ডেথ রেফারেন্স। জি স্যার। এবং এবং সেই রায়টা এবং অন্য যে কোনো রায় আবার কার কাছে পাঠাতে হবে? জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে। এখন এই দিক দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট কি ওই দায়রা আদালতের থেকে ক্ষমতাধর মনে হচ্ছে, কারণ দায়রা আদালত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে রায় পাঠাতে বাধ্য প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে। এবং লক্ষ্য করবেন যতগুলো আদালত থাকে সেগুলো কিন্তু এই যে জেলা প্রশাসকের যে কার্যালয় সে কার্যালয়ের সাথেই অ্যাটাচ করা থাকে, থাকে না কি? জি স্যার। কারণ আগে অ্যাডমিনিস্ট্রেশন এবং জুডিশিয়ারি এক ছিল, যদিও 2007 সালে আলাদা হয়েছে। আমরা কিন্তু এটা এই 2007 সালে আলাদা হওয়ার পরেও এই একসাথে কাজ করছে, একেবারে ভবন টবন সব আলাদা হয়ে যায়নি। তার মানে এখানে জেলা প্রশাসক রাজার ভূমিকা পালন করছে এবং তার আন্ডারে বিচারকরা কি করছে? বিচার কার্য পরিচালনা করছে। তাহলে এই দিক দৃষ্টিকোণ থেকে কিন্তু জেলা প্রশাসকের আন্ডারে কিন্তু সকল আদালত কাজ করছে। জি 2007 স্যার। সালের আগে কাগজ কলমেও ছিল, এখন কাগজ কলমে না হলেও কিছু কিছু জায়গায় এই বিধানগুলো থেকে গেছে। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যেহেতু নথি পাঠাচ্ছেন, এই দিক দিয়ে চিন্তা করা হচ্ছে জেলা জেলা প্রশাসকের কাছে তিনি রায় পাঠাতে বাধ্য। আর জেলা প্রশাসক কেন এগুলো নিবেন? কারণ তার জেলায় কয়টা মামলায় রায় হলো কি অবস্থা, এটার একটা তো রেকর্ড তাকে রাখতে হবে। এবং মানে জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে রেকর্ড রুম যে থাকবে, এই রেকর্ড রুমের দায়িত্ব আবার এই জেলা ম্যাজিস্ট্রেটের। তাহলে যত আদালতের রায় সেগুলো তো আদালতের যে আহ, নিজস্ব রেকর্ড রুম আছে আদালতের সাথে, সেখানে তো আর বেশি নথি রাখতে পারবে না। 4 বছর 5 বছর পর পর মামলা যখন পুরাতন হয়ে যাবে তখন সেন্ট্রাল যে রেকর্ড রুম সেখানে চলে যাবে সকল মামলা, এবং সেখানে জমা হতে থাকবে। এবং সেন্ট্রাল যে রেকর্ড রুম সেগুলোর দায়িত্ব কার? আবার জেলা ম্যাজিস্ট্রেটের। এবার বুঝতে পারলেন জেলা জেলা ম্যাজিস্ট্রেটের ভূমিকাটা এখানে। জি স্যার। এখন সরাসরি কখনো বলা যাবে না কে বড়, এটা হয় না, এভাবে তুলনা করা যাবে না। এখন যদি চিন্তা করি বাবা বড় না ছেলে বড়, এখন দেখা যাচ্ছে যে বাবা হয়তো এসএসসি পাস, ছেলে আবার বিসিএস ক্যাডার। তো বয়সের চিন্তা করে, সম্মানের চিন্তা করে পিতা তো সবসময় বড়ই থাকে, তাই না? জি স্যার। কিন্তু শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে কিন্তু আবার সন্তান এগিয়ে গেছে। তো এখানে প্রশ্ন কি করা হচ্ছে, কনটেক্সটে বুঝতে হবে যে কিসের ভিত্তিতে আপনি কোন জায়গায়। কনটেক্সট না বুঝলে এইভাবে সরাসরি কে বড় এটা কখনো প্রশ্ন করা যায় না। আচ্ছা, নাবালক অপরাধীদের সংশোধনাগারে রাখার বিধান কোথায় আছে? সিআরপিসির 399 ধারায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 399। জেলে পাঠানো যায় না। ডাবল জিওপার্ডি কোথায় আছে? 403 সিআরপিসির। সিপিসির কোথায় আছে বলেন তো, দোবারা সাজার বিষয় সিপিসিতে? স্যার 11 ধারা, 10 ধারা, 11 ধারা ওইখানে কোনটা হ্যাঁ, একদম এক্স্যাক্টলি? 11 ধারায় আছে। 10 ধারা। সেটাকে 11 ধারায় আছে, সেটাকে কি বলে? রেস 10 ধারা সাবজুডিকাটা। না, এটা রেস রেস জুডিকাটা। সাবজুডিস। আচ্ছা, রেস সাবজুডিস হচ্ছে স্থগিত, আর রেস জুডিকাটা এটা হচ্ছে দোবারা নিষ্পত্তি হয়ে গেছে। দোবারা দোষ। তার মানে একই ধরনের বিষয়। তো যখন আপনি ডাবল জিওপার্ডি পড়ছেন মাথাতে ওইটাও থাকতে হবে, তাই নয় কি? এবং জি সাক্ষ্য স্যার। আইনে কত ধারায় আছে? সাক্ষ্য আইনে একই সাক্ষ্য বিষয়, আইন এটা হচ্ছে এটা মনে 40, রাখবেন। 40, 40 ধারায় মেবি, হ্যাঁ। 40 এখানে লিখে, এখানে খুঁজে 40 খুঁজে ধারা। লিখে নেবেন এমসিকিউ নোট বের করে যে সিআরপিসি তে কততে আছে, সাক্ষ্য আইনের কততে আছে। তার মানে এখানে ইন্টার কানেকশন করে দিলেন। কারণ ধরতে পারে, যেমন ওই একই পরীক্ষক ধরতে পারে, অথবা পাশের পরীক্ষক ডানে বামের একজন বললেন যে আচ্ছা এটা তো সিআরপিসি তে এত আছে, একই ধরনের বিধান সিপিসি তে কোথায় আছে? যেমন আপনার ইনহেরেন্ট পাওয়ার সংক্রান্ত বিধানগুলো ধরতে পারে, সিপিসি তে কোথায় সিআরপিসি তে কোথায়। আবার ইনহেরেন্ট পাওয়ারের বিষয় অন্য আইনে আছে কিনা। আর 561 হুম হুম। তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে? দায়রা জজ আদালতে। যুগ্ম দায়রা জজ 7 বছর যদি দেয় তাহলে এটার বিরুদ্ধে যেতে হবে হচ্ছে মহামান্য হাইকোর্ট বিভাগে। যুগ্ম 7 বছরের
কারাদণ্ড যদি দেয় সেক্ষেত্রে হাইকোর্টে, 7 বছরের নিচে দিলে দায়রা জজে হবে। জিয়ার মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অর্থাৎ পিপি মহোদয় আপিল না করলে সংবাদদাতা মানে যে ভিকটিম বা যে এজাহারকারী সে কোথায় আপিল করতে পারবে? রিভিশন মানে সে তার প্রতিকার কি? রিভিশন করতে পারবে আপিল না করতে পারলে। পিপি করছে না, সে রিভিশন করতে পারবে। অ্যাবেট এখানে অ্যাবেটমেন্ট না, অ্যাবাটমেন্ট অর্থাৎ পণ্ড হয়ে যাবে আপিল। 431 আছে, আসামি যদি মারা যায় সাধারণত আপিল পণ্ড হয়ে যায়। ডিরেকশন অফ দ্য নেচার অফ হ্যাবিয়াস কর্পাস, সংক্ষেপে হ্যাবিয়াস কর্পাস। হ্যাবিয়াস কর্পাসের বিধান কোথায় আছে? 491। হ্যাবিয়াস কর্পাস যে বিধান বা ক্ষমতা সেটা প্র্যাকটিস করে কে? হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ ছাড়া অন্য কোথাও হ্যাবিয়াস কর্পাস, এটা কি ধরনের একটা প্রসিডিউর? এটা একটা রিট প্রসিডিউর। সাধারণত 5 প্রকারের রিট বাংলাদেশে আছে, যেটা সংবিধানের 102 আর্টিকেলে আছে, 102 অনুচ্ছেদে আছে সংবিধানের 5 প্রকারের রিটের এটা এক প্রকার রিট। হ্যাবিয়াস কর্পাসের অর্থ কি? হ্যাবিয়াস কর্পাস হচ্ছে কাউকে আদালতের সামনে হাজির করা, এটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস সংক্ষেপে যদি বোঝায়। দায়রা জজ কর্তৃক দায়রা জজ আদালত কর্তৃক রিভিশনে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার কি? কোনো প্রতিকার নাই, কারণ দায়রা জজ রিভিশনে যেটা বলবে সেটাই ফাইনাল, এটা চূড়ান্ত। তার মানে কেউ যদি হাইকোর্টে রিভিশন করে ফাইন, যদি দায়রা জজে রিভিশন করে, দায়রা জজে রিভিশন করে হেরে গেলে আর হাইকোর্টে যাওয়ার সুযোগ নেই। কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করে থাকে? সরকার নিয়োগ করে থাকে। কারণ পাবলিক প্রসিকিউটররা কি কাজ করে? সরকার বা রাষ্ট্রপক্ষের তারা আইনজীবী, যেহেতু রাষ্ট্রের পক্ষের আইনজীবী, তাই পাবলিক প্রসিকিউটর, জিপি, পিপি, এপিপি, এজিপি, ভিপি সবাইকেই সরকার নিয়োগ করে থাকেন। এবং তারা কি বেতন পান? তারা বেতন পান না, কিন্তু মামলা পরিচালনা করার জন্য একটা পারিশ্রমিক পান। বেতন এবং পারিশ্রমিকের মধ্যে পার্থক্য আছে। আমি মামলা যদি পরিচালনা করি তাহলে সেটার জন্য আমি একটা সম্মানী পাবো। তাহলে অ্যাডভোকেট, আমি যদি অ্যাডভোকেট মিস্টার রহিমের পক্ষে মামলা পরিচালনা করি, মিস্টার রহিম আমাকে একটা ফি দিবে। তো সরকার পক্ষে যেহেতু পাবলিক প্রসিকিউটররা মামলা পরিচালনা করছে, সরকারের কাছ থেকেও একটা ফি আশা করে। এই ফিটাই হচ্ছে তাদের পারিশ্রমিক। এটা কিন্তু কোনো কি না, বেতন না, এটা একটা পারিশ্রমিক। তার মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাই, যেটা খুবই কম ছিল আগে, রিসেন্টলি সেটা বৃদ্ধি করা হয়েছে, আগের সরকারে বৃদ্ধি করে গেছে। নথি উপস্থাপন বা পুট আপ কি? ধার্য তারিখের পূর্বে কোনো মামলার শুনানি করতে চাইলে যে দরখাস্ত দিতে হয় সেটাকেই পুট আপ দরখাস্ত বা নথি উপস্থাপন বলা হয়। অর্থাৎ 4 দিন, 5 দিন বা 10 দিন বা 1 মাস পরে আমার মামলার ডেট আছে, তার আগে আমার জরুরি একটা শুনানি করতে হবে। যেমন কোন জিআর মামলায় আসামি ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে, কিন্তু মামলার ধার্য তারিখ 1 মাস পরে। আমি 1 মাস পরের জন্য তো অপেক্ষা করব না, আমি আজকে দরখাস্ত দিব। তো যেহেতু আজকে ধার্য তারিখ না, আপনি জামিনের দরখাস্ত দিলে এই মামলাটা আপনার কি করবে না, মামলা মানে নথি বের করবে না। তো নথি বের করার জন্য পুট আপ বা নথি উপস্থাপনের দরখাস্ত দিতে হবে, যে বলতে হবে যে আমি জামিন শুনানি করতে চাই মামলা। তো এই নথি উপস্থাপন হচ্ছে নির্দিষ্ট ধার্য তারিখের পূর্বে যদি কোনো হিয়ারিং করতে চাই, সেক্ষেত্রে শুধু ওই দরখাস্ত দিলে হবে না, তার সাথে একটা পুট আপের আলাদা পিটিশন দিতে হবে যে এই শুনানি করতে চাই, এই নথিটা বের করা হোক। তাহলে এটা মঞ্জুর হলে আপনার জামিনের দরখাস্ত বা অন্য যে কোনো দরখাস্ত, সিভিল মামলাতেও পুট আপ দেওয়া যায়, ক্রিমিনাল মামলাতেও পুট আপ দেওয়া যায়। জামিন অযোগ্য অপরাধ হলেও কোনো ব্যক্তির জামিন মঞ্জুর করা যেতে পারে কোন ক্ষেত্রে? কত ধারায় আছে? 497 আছে। 16 বছরের নিম্ন বয়স্ক কোনো মাইনর, স্ত্রীলোক বা মহিলা, পীড়িত অর্থাৎ সিক অথবা ইনফার্ম বা অক্ষম, এই 3 প্রকার ব্যক্তি। সিক এবং ইনফার্ম এক প্রকারই ধরা হচ্ছে, 4 প্রকার হচ্ছে না, 3 প্রকারে হচ্ছে সব মিলে। ইজেএম আদালত জামিন না মঞ্জুর করলে কি করবেন? 498 ধারা বিধান মতে বিজ্ঞ দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ মামলা, যেটাকে ক্রিমিনাল মিস কেস বা মিসসেলেনিয়াস কেস, দায়েরের মাধ্যমে আসামি জামিনের আবেদন করব। এবং দায়রা আদালত যদি না দেয়, না মঞ্জুর করে, তাহলে একই ধারার বিধান মতে মহামান্য হাইকোর্ট বিভাগে মিস কেস করব, যেটা আমরা বলে হাইকোর্ট থেকে জামিন করা। অ্যারেস্টের আগে যদি জামিন নিতে চাই সেটাকে বলবো আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল। এটাও আছে 498 ধারায়। আসলে 498 ধারায় কিন্তু অ্যান্টিসিপেটরি বেলের কথা উল্লেখ নাই, কিন্তু 498 ধারার ক্ষমতা বলেই কিন্তু অ্যান্টিসিপেটরি বেল হিয়ারিং করে থাকে মহামান্য হাইকোর্ট বিভাগ এবং জামিন মঞ্জুর করে থাকেন।
তাহলে গ্রেপ্তার পূর্ব জামিন বলা হয় এটাকে। গ্রেপ্তার হয়ে গেলে কি আর অ্যান্টিসিপেটরি বেল নেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। গ্রেপ্তার হুম, যদি হয়ে যায় understand. তাহলে তাহলে ওই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কোর্টে আগে জামিন ধরতে হবে, না দিলে দায়রা জজে, দায়রা জজ যদি মঞ্জুর না করে তাহলে হাইকোর্ট থেকে প্রপার জামিন নিতে হবে। এটা অ্যান্টিসিপেটরি বেল না, নর্মাল বেল। জামিনদারের অব্যাহতি কত ধারায়? জামিনদার একটা দায়বদ্ধ হয়ে পড়ে স্থানীয় জামিনদার হিসেবে সে যদি অব্যাহতি নিতে চায় 502 ধারায় সে অব্যাহতি নিতে পারবে। এটা হচ্ছে প্রসিডিউর। জামিন বাতিল কত ধারায়? কারো জামিন হয়ে গেলে সে জামিন আবার বাতিল করা যায়। ফৌজদারি কার্যবিধির 414 ধারায় কিন্তু আসামির জামিন বাতিল করা যায়। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা তথ্য দিই। মনে করেন আপনি বাদী পক্ষ বা ভিকটিমের পক্ষ আছেন, তো জামিন ধরে অপর পক্ষ আপনি জামিনে বাধা দিলেন, কিন্তু জামিন হয়ে গেল। জামিন হয়ে গেল, ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দিলেন, তো আপনার মন খারাপ হলো, কারণ আপনার ভিকটিমকে আপনি ন্যায় বিচার দিতে পারলেন না মনে হচ্ছে। আপনার কি কোনো কিছু করার আছে? তার মানে আপনি যদি আসামি পক্ষে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন ধরেন, ম্যাজিস্ট্রেট যদি জামিন না দেয়, জামিন না মঞ্জুর করে, তাহলে এটা একটা পিটিশন না মঞ্জুর। এই পিটিশনের বিরুদ্ধে আপনি দায়রা জজে মিস কেস করে জামিন প্রার্থনা করতে পারেন। আচ্ছা, ঠিক একই ওয়েতে ওই যদি জামিন দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট, সেক্ষেত্রে ভিকটিম বা প্রসিকিউশন পক্ষ বা এখানে বাদী পক্ষ, কমপ্লেনেন্ট পক্ষ কি করতে পারবে? এটার বিরুদ্ধে দায়রা জজে মিস কেস করতে পারে জামিন বাতিলের জন্য। আমি কি বোঝাতে পারলাম রনি আপু? তার মানে মিস কেস শুধু জামিন প্রার্থনা করেই করা যায় না, জামিন বাতিলের জন্য প্রার্থনা করা যায়। এটা মিস কেসে হতে পারে অথবা ওই কোর্টে হতে পারে। যে কোর্ট জামিন দিয়েছে ওই কোর্টে কিন্তু জামিন বাতিলের প্রার্থনা করা যায়। আবার উচ্চ আদালতে গেলে জামিন বাতিলের প্রার্থনা নিয়ে সেটা মিস কেস করে করতে হবে। তাহলে কোনো জব্দকৃত আলামত জিম্মার আবেদন করা যায় কত ধারায়? 516 ধারায়। তাহলে একটা মোবাইল ফোন বা একটা গাড়ি জব্দ হয়েছে একটা মামলায়, একটা গুরুত্বপূর্ণ আলামত সিজার লিস্টে আছে, তো এইটা যে মালিক সে আবার দাবি করতে পারে। সে বাদী হতে পারে, সে আসামি হতে পারে, যার ওই পণ্যটা জব্দ করা হয়েছে। তো এই পণ্যটা ফৌজদারি কার্যবিধি 416 ধারা মতে আবেদন করা হয়। তারপর মালিকানা যাচাইয়ের জন্য একটা সময় দেওয়া হয়। সংশ্লিষ্ট থানায় তদন্তকারী কর্মকর্তার কাছে নির্দেশনা যায়, তিনি মালিকানা যাচাই করে দেখবেন যে আসলে এটার মালিককে। যদি আবেদনকারী মালিক হয় তাহলে আবেদনকারীকে মালিকানা যাচাইয়ের পরে সেই জব্দকৃত যে পণ্য, মোবাইল ফোন হোক বা গাড়ি হোক, মোটরসাইকেল হোক, সেটা দিয়ে দেওয়া হয়। তবে অবৈধ কোনো কিছু হলে দিবে না। মাদকদ্রব্য জিম্মা নেওয়া যায় না। অবৈধ যদি মোবাইল ফোন হয় সেটাও নেওয়া যাবে না। বৈধ মালিক হলে সম্পত্তির এবং প্রোডাক্টটা যদি বৈধ হয় সেক্ষেত্রে জিম্মা নেওয়া যাবে। আচ্ছা, জিম্মা নেওয়ার পরে শর্ত থাকে যে ওই আদালত চাইলে কিন্তু ওই পণ্যটা বা আলামতটা আদালতে উপস্থিত করতে হবে সাক্ষ্যের প্রয়োজনে। তার মানে সেটা জিম্মা নিয়ে তাকে এখানে দিয়ে দিচ্ছেন, একেবারে জিম্মা নিচ্ছে, তার মানে তাকে এটার হেফাজতও করতে হবে যেন সেটা নষ্ট না হয়, হারিয়ে না যায়। এবং জিম্মা নিয়ে আবার বিক্রয় করে হস্তান্তর করে দেওয়া যাবে না। ইনহেরেন্ট পাওয়ার কি? বলে রাখা ভালো যে ফৌজদারি কার্যবিধিতে শুধুমাত্র হাইকোর্টের ইনহেরেন্ট পাওয়ার আছে, কিন্তু দেওয়ানি কার্যবিধিতে সকল দেওয়ানি আদালতের ইনহেরেন্ট পাওয়ার আছে। সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ, আর যুগ্ম জেলা জাজ, হাইকোর্ট, অ্যাপিলেট বিভাগ, সকল বিভাগের ইনহেরেন্ট পাওয়ার আছে সিভিলের ক্ষেত্রে। ক্রিমিনালের ক্ষেত্রে 561 ধারায়, সিভিলের ক্ষেত্রে 151 ধারায় মহামান্য হাইকোর্ট বিভাগে সহজাত ক্ষমতা প্রদান করা হয়েছে। তো হাইকোর্ট বিভাগকে শুধুমাত্র দেওয়া হয়েছে 3টি ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন তিনি। ফৌজদারি ক্ষেত্রে 3টি ক্ষেত্র, সিভিলের ক্ষেত্রে 2টি ক্ষেত্র। ফৌজদারি কার্যবিধির অধীন প্রদত্ত কোনো আদেশ কার্যকরীকরণে মানে অর্ডার দেওয়া হয়েছে সেটা এক্সিকিউশন করতে হবে। কোনো আদালতের কার্যক্রমে অপব্যবহার রোধ করতে হবে, মানে অ্যাবিউজ করছে সেটা রোধ করতে হবে, হাইকোর্ট হস্তক্ষেপ করবেন। এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে কোনো আদেশ, যে কোনো পদক্ষেপ নিতে পারে হাইকোর্ট। এবং 151 ধারায় যদি আদালত নিম্ন আদালতের, হাইকোর্ট নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত যদি বাতিল করতে চান, তো সিদ্ধান্ত বাতিলের যে অংশটুকু ইনহেরেন্ট পাওয়ারের মাধ্যমে করেন সেটাকে বলা হয় কোয়াশমেন্ট। কোয়াশমেন্ট শব্দটা ফৌজদারি কার্যবিধির কোথাও নাই, এটা একটা প্রচলিত শব্দ এবং ভাইবার এটি একটা হট কোশ্চেন। ভাইভাতে কোয়াশমেন্ট শব্দটা কিন্তু মানে বারবার করা হয়। তো
আমি প্রথম নিজেই কিন্তু ভাইবা একদিন, মানে যেদিন আমার ভাইবা ছিল তার একদিন আগে গিয়েছিলাম। তো সবাই বলছিল কোয়াশমেন্ট কোয়াশমেন্ট, সত্যি বলতে ভাইবাই যেদিন আমি গিয়েছি আমার ভাইবার একদিন আগে আমি কোয়াশমেন্ট শব্দটা শুনেছি। তো আমারও জ্ঞানের স্বল্পতা ছিল যখন আমি শিক্ষানবিশ ছিলাম, মানে পড়ার জন্য পড়েছি, কোনো গাইডেও এটা পাইনি, আর ভাইবার গাইডেও খুব একটা লক্ষ্য করিনি, সময় ছিল কম। তো আমি সেখানে গিয়ে জানতে পারলাম যে কুয়াশমেন্ট প্রশ্নটা ধরছে। তখন আমি জিজ্ঞাসা করলাম একজনকে যে ভাই কুয়াশমেন্টটা কি, তখন আমাকে উনি বুঝিয়ে দিলেন যে এই হচ্ছে কুয়াশমেন্ট। তো তখন আমার প্রস্তুতি হয়ে গেল, যদিও আমাকে কুয়াশমেন্ট ধরেনি, জিপিপিপির নাম জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছেন। আদালতের ক্ষমতার ব্যত্যয় ঘটিয়ে কোনো মামলায় আসামিকে হাজতে দেওয়া হলে আইনত মামলাটি বাতিলযোগ্য এ প্রশ্ন তুলে হাইকোর্ট বিভাগের স্বেচ্ছাধীন অর্থাৎ সহজাত ক্ষমতা ফৌজদারি কার্যবিধির 551 ধারার আশ্রয় নেওয়া যায়। সে সঙ্গে জামিন ও চাওয়া যায়। প্রচলিত আইনের ভাষায় এই আকারের চ্যালেঞ্জকে কোয়াশমেন্ট বলা হয়। তার মানে আমি একটা উদাহরণস্বরূপ বলে দিয়েছি, কিন্তু যে কোনো নিম্ন আদালতের সিদ্ধান্তকে কোয়াশমেন্ট বলা হবে। কোয়াশমেন্ট নিয়ে আরো একটি মানে ব্যাকওয়ার্ড প্রশ্ন করা হয়। ব্যাকওয়ার্ড প্রশ্ন বলতে কি, মানে ভিন্ন আঙ্গিকের প্রশ্ন। যেমন আপনি একটা গান যদি বলেন, তো গানের কয়েকটা পার্ট থাকে। তো প্রথমে থাকে হচ্ছে মুখরা। মুখরা মানে যেটা দিয়ে শুরু হয়। আর সাধারণত আমাদের বাংলা আধুনিক গানে দুইটা অন্তরা থাকে। আর মুখরা বলতে যেটা দিয়ে শুরু হয়, শুরুর কথা, শুরুর পার্ট, তারপরে প্রথম অন্তরা, দ্বিতীয় অন্তরা, আবার শুরুর পার্ট, শেষে আবার রিপিট করা হয়। এভাবে আমাদের গানের 4টা পার্টে ভাগ করা হয়। মুখরা, অন্তর, অন্তরা এক, অন্তরা দুই, আবার মুখরা রিপিট, এভাবে শেষ হয়। তো এখানে এটা আমি কেন বলছি, আহ কোনো গান আপনি যদি মুখরা দিয়ে শুরু করেন তাহলে এটা সহজ বুঝতে পারা যায়। অনেক সময় আমরা কিছু রিলসে দেখি যে অন্তরা দিয়ে শুরু হয়, মানে গানের মাঝখান থেকে শুরু হয়ে শেষে আবার রিপিট করে। তো অনেক সময় বোঝা যায় না, বা এইভাবে শুনতে আবার একটু ভালোও লাগে পুরাতন গান। তো এটা কেন আমি বললাম, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড সিস্টেম। তো আপনাকে ওয়াশম্যান নিয়ে ব্যাকওয়ার্ড প্রশ্ন এরকম করতে পারে যে বলেন যে একটা আসামির কি হলো, সাজা হলো, আপিল করলো, আপিলে তার সাজা বহাল থাকলো, তারপরে এটার বিরুদ্ধে সে রিভিশন করলো, রিভিশনও সাজা বহাল থাকলো, দায়রা আদালত, দায়রা আদালতে যদি রিভিশন করা হয়, এই রিভিশনের বিরুদ্ধে কোনো প্রতিকার নাই, একটু আগে আমরা দেখলাম। কিন্তু এটার বিরুদ্ধে কি কিছুই করা যাবে না? যখন কোনো প্রতিকার থাকে না, সর্বশেষ জায়গা কি? যখন কোনো প্রতিকার থাকে না ফৌজদারি মামলায়, তখন সর্বশেষ জায়গা হচ্ছে কোয়াশমেন্ট, মানে সহজাত ক্ষমতা প্রয়োগ করে কোয়াশমেন্ট করবে আদালত। মানে কোনো বিধান নাই, আপিল, রিভিশন, নর্মাল কোনো প্রসিডিওরে কাজ নাই, তখন কোয়াশমেন্ট শেষ ভরসা, যেটা হাইকোর্ট প্র্যাকটিস করে। এভাবে প্রশ্ন করে যে কোনো প্রতিকার না থাকলে কি প্রতিকার থাকে তারপরেও, কোয়াশমেন্ট কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 561 তাহলে আমি যেটা বলছিলাম, কোয়াশমেন্ট সম্পর্কে আমি জানতে পারলাম আমার ভাইবার একদিন আগে, ভাইবার পরিবেশ দেখতে গিয়ে। তো আপনাদেরকেও আমি বলবো যে ভাইবার একদিন আগে যাবেন, কি ধরনের প্রশ্ন করা হচ্ছে। যেমন এবার খুবই গুরুত্বপূর্ণ জুলাই জাতীয় সনদ, যেটা আজকে আজকে 13 নভেম্বর 2025, আজকে কিন্তু জুলাই সনদ গেজেট আকারে পাশ হয়ে গেছে, যেটা হচ্ছে সংবিধান সংস্কারেরই একটা অংশ। তো এটা নিয়ে আবার এই জুলাই আন্দোলন নিয়ে আপনার প্রশ্ন হতে পারে, প্রশ্ন আসতে পারে 36 জুলাই কি? তো 36 জুলাই 5 আগস্টকে বলা হয়। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো যখন একদিন আগে যাবেন এই ধরনের প্রশ্ন করা হচ্ছে কিনা এগুলো বুঝে আপনাদের একটা নতুন প্রস্তুতি নেওয়া যাবে। কারণ বর্তমানে কি ধরনের সাধারণ জ্ঞান বা জুলাই সংক্রান্ত প্রশ্ন করতে পারে সেটা কিন্তু দু একদিন না গেলে বোঝা যাবে না। যেমন শনিবারে সকালেও হবে, বিকেলেও হবে। শনিবারে সকাল 10টা থেকে, যখন আপনারা কয়েকটা ভাইবা দেখবেন, অনেক সময় অনলাইনেও চলে আসবে, অনেকে ভিডিও দিবে, ফেসবুকে দিবে, তখন এগুলো লক্ষ্য করলে বোঝা যাবে। আমি যতটুকু কালেকশন করতে পারবো আমি চেষ্টা করব আমার ফেসবুকে দিয়ে দেওয়ার, আমার ইউটিউবে দিয়ে দেওয়ার। দণ্ডবিধির কোনো অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, সেটা কোথায় কিভাবে জানতে পারবো? দণ্ডবিধির, আমি বলেছি দণ্ডবিধির, তাহলে কোথায় আছে? ফৌজদারি দণ্ডবিধির আইন, কিন্তু ফৌজদারিতে আমরা এই বিষয়গুলো জানতে পারি। ফৌজদারি কার্যবিধিতে, মানে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের
দ্বিতীয় তফসিল, সেকেন্ড স্কেডিউল বা শিডিউলের পঞ্চম কলামে এটা বলা আছে। তাহলে আমি আমার যে এমসিকিউ নোটে এই যে দ্বিতীয় তফসিলের প্রথম থেকে অষ্টম কলাম পর্যন্ত কোথায় কি আছে, অষ্টম কলামে হচ্ছে কোন আদালত কর্তৃক বিচার্য এটা বলা আছে। তো এগুলো একটু দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, বলেন তো নারী, আহ, একটা যদি উদাহরণস্বরূপই বলি যে রেপ কেস, এই রেপ কেসের মামলা এটা জামিনযোগ্য না জামিন অযোগ্য? নিশ্চয়ই জামিন অযোগ্য। এটা কোথায় আছে, কে বলতে পারবেন? কে বলতে পারবেন এটা? মিলন ভাই বলেন, মিলন ভাই বলেন, দুলাল সাহেব বলেন। রেপ কেস এটা জামিন অযোগ্য, এটা কোথায় আছে লিখা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা স্যার আচ্ছা, নারী ও প্রথম শিশু নির্যাতন দমন আইনেই রয়েছে। এই আইনে রয়েছে যেহেতু একটি বিশেষ আইন। আচ্ছা, এটা স্যার সিআরপিসির এখানে নাই? সিআরপিসির দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে নাই এটা? ঠিক বলতে পারছি না স্যার। এখানেও আছে। কারণ তিনশো কিন্তু পঁচাত্তর ধারায় সংজ্ঞা দেওয়া আছে রেপের, তিনশো স্যার ছিয়াত্তর ধারায় রেপের শাস্তি স্যার দেওয়া আছে। যেহেতু স্যার 376 ধারার বিধান যেহেতু এখনো বেঁচে আছে, 374, স্যার 376 পেনাল কোড এটা তো এখনো বাতিল করা হয়নি, হয়েছে কি? না স্যার। তাহলে হচ্ছে পানিশমেন্ট ফর রেপ 376 স্যার পেনাল কোড। তাহলে এটা নিশ্চয়ই স্যার দ্বিতীয় তফসিল পঞ্চম কলমে আছে, নন বেলেবল, তাই নয় কি? স্যার তাহলে আমি স্যার এখানেও পাবো, আবার এটা নারী শিশুতেও পাবো। ঠিক আছে, দুই জি স্যার। জায়গাতে আছে। জি এটা কিন্তু খুবই টেকনিক্যাল কোশ্চেন। তারপরে যদি আমি স্যার। আরো আরো যে বিশেষ আইন আছে, যেমন যৌতুক, যৌতুক নিরোধ স্যার আইনের 3 ধারা, যৌতুক নিরোধ আইনের 3 ধারা, বলেন এটা বেলেবল না নন বেলেবল? কি হবে? নন বেলেবল, জামিন অযোগ্য। কোথায় স্যার। আছে? ওই আইনেই বলা আছে। ঠিক আছে। তারপরে যদি জি প্রশ্ন স্যার। করা হয় যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 138 স্যার ধারার অপরাধ বেলেবল না নন বেলেবল? এটা বেলেবল, কোথায় আছে? ওই আইনেই আছে। ওই আইনে আছে স্যার। ঠিক আছে, বিশেষ আইনে, বিশেষ আইনগুলো সাধারণত হাইব্রিড আইন, সেখানে স্যার তত্ত্বগত আইন এবং প্রসিডিউরাল লয়ের কম্বিনেশন থাকে। তবে জি স্যার। বাংলাদেশের যতগুলো হাইব্রিড আইন আছে সেগুলোতে তত্ত্বগুলো সঠিক আছে, মানে পরিপূর্ণ আছে, কিন্তু প্রসিডিউরাল প্রসিডিউরের অংশটুকু বা পদ্ধতির অংশটুকু কিন্তু অপর্যাপ্ত আছে। মানে সিআরপিসি কে এখানে কানেক্ট করা আছে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এবং সংশোধনী 2020, এই যে আইন, এই আইনটা কিন্তু একটা হাইব্রিড আইন তত্ত্বগত, মানে এখানে অপরাধের সংজ্ঞা দেওয়া আছে, সাজা দেওয়া আছে। তার মানে এটা পেনাল কোডের মতো না, মানে তত্ত্বগত আইন, সাবস্ট্যান্টিভ ল। আবার এখানে জি স্যার। এইটার তদন্ত কে করবে, এটার আপিল কোথায় হবে, জবানবন্দি কে নিবে, জামিনযোগ্য না জামিন অযোগ্য, এটসেট্রা এটসেট্রা, এগুলো আবার বলা আছে ওই আইনে। কিন্তু পুরোটা নাই, ছোট আইন। তার মানে এখানে সিআরপিসির বিধানগুলো প্রযোজ্য, প্রযোজ্য। সিআরপিসির যে বিধান সেগুলো কিন্তু প্রযোজ্য। এই যে সিআরপিসি একটা বড় আইন, এই আইন পুরোটাকে কিন্তু রিপ্লেস করতে পারে না আপনার এই বিশেষ আইনগুলো। তাহলে সিআরপিসি কেও আমাকে ছেড়ে দিলে হবে না। কারণ একটা নারী রেপ কেস যদি থানায় হয় জিআর মামলা হিসাবে, তখন আমাকে কোনটা ফলো করতে হচ্ছে? ওই ফৌজদারি কার্যবিধির 154 ধারা। তাহলে রেপ কেসের মামলা 154 ধারা সিআরপিসি অনুসারে কিন্তু ফাইলিং হচ্ছে, নারী শিশু আইনে কিন্তু ফাইলিং হচ্ছে না। হচ্ছে না। জি বুঝতে স্যার। পারলাম বিষয়টা? তাহলে জি স্যার। প্রসিডিউর কিন্তু সিআরপিসি নারী শিশু দুইটার কম্বিনেশনে হচ্ছে। আর জি স্যার। তত্ত্বগত অংশ যদি বলি, মোটামুটি 99% ওই আইন নিজেই। তবে কিছু কিছু জায়গায় আবার পেনাল কোডকে কানেক্ট করা আছে। রেপের সংজ্ঞায় বলা আছে যে ফৌজদারি এই দণ্ডবিধির 375 ধারায় যেটা বলা আছে, ধর্ষণ বলতে যা বোঝায় ঠিক সেম, মানে সংজ্ঞা ধার করা হয়েছে। জি স্যার। বুঝতে পেরেছেন? স্যার তো একটা বাংলাদেশের আমরা আইন তৈরি করি, অনেক জায়গা থেকে ধার টার করে করা হয়, মানে নিজস্ব আইন তৈরি করেও খুব ভালো ফল হয় না। এর আগে নারী শিশু আইন করা হলো, সেটা আবার বাতিলও হয়ে গেছিল। যৌতুক আইন করা হয়েছিল, সেটাও বাতিল হয়ে গেছিল। তার মানে বাংলাদেশের তৈরি করা আইন বেশি দিন লাস্টিং করে না। আবার আইনগুলো ছোট ছোটও হয়, আবার কিছুদিন একটা পরেই প্রশ্ন ছিল পরিবর্তন স্যার। করা হয়, কিছুদিন পরে পরিবর্তন করা হয়। আর আমরা আইন পড়ছি ব্রিটিশদের, মানে শত বছর পরেও ওই আইনটা রেলিভেন্ট আছে এখনো। তার মানে কত গবেষণা করে করা হয়েছে, তাই না? স্যার আমাদেরও এরকম গবেষণা করে আইন করা উচিত।
আমরাই হয়তো একদিন এগিয়ে আসব। এখন ধীরে ধীরে মেধার চর্চা হচ্ছে, বার কাউন্সিল মেধাবীদেরকে লাইসেন্স দিচ্ছে, তাই না? যারা মেধাবী না, আন্দোলন করে লাইসেন্স নিতে চায়, তাদেরকে কিন্তু লাইসেন্স দিচ্ছে না। আচ্ছা, বলেন কি প্রশ্ন? প্রশ্ন ছিল স্যার, অবশ্যই বলেন। মোশনটা কি স্যার? মোশন হচ্ছে হাইকোর্টের একটা বিষয়। মোশন হচ্ছে হাইকোর্টের একটা সিদ্ধান্ত, হ্যাঁ। তো এইটা হাইকোর্ট যখন কোনো বিষয় সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে, এটাকে মোশন বলা হচ্ছে, হ্যাঁ। এখন মোশন শব্দটা আপনাদের ভাইবার জন্য প্রযোজ্য না, কারণ এটা হাইকোর্টের প্র্যাকটিসের বিষয়। তবে হাইকোর্ট জি পারমিশন পরীক্ষায় যদি আপনি ভাইবা দিতে যান, তখন মোশন শব্দটা আসবে। তার মানে নিম্ন আদালতে মোশন বলে কোনো কিছু নাই। মোশন বলতে হাইকোর্টের একটা সিদ্ধান্ত। এটা মানে অল্প কথায় বললে বুঝতে পারবেন না, ডিটেলস আছে এখানে। ওকে স্যার। এবং রেলিভেন্টই না আমাদের এই ভাইবার ক্লাসে। এটা হাইকোর্ট পারমিশন ভাইবার ক্লাসে মোশন শব্দটা পরিচিত। আপনি মোশন হয়তো হাইকোর্টের কোনো কিছু থেকে শুনেছেন, তাই না? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না স্যার। আচ্ছা, দণ্ডবিধির কোন ধারার অপরাধটি সম্প্রতি জামিনযোগ্য ছিল কিন্তু জামিনযোগ্য হতে জামিন অযোগ্য করা হয়েছে? ধারা 325 সাধারণ অস্ত্র দ্বারা গুরুতর আঘাত। আগে 326 শুধু ছিল, মানে আঘাতের মধ্যে 326টা ছিল জামিন অযোগ্য। 323, 24, 25, 26, তিনশো স্যার ছাব্বিশ এ 326 এও জামিন অযোগ্য ছিল। কিন্তু প্রচলিত বহুল ব্যবহৃত, আমরা একটু চড় দিলে চেষ্টা করতাম 326 নিয়ে আসার, কিন্তু গুরুতর আঘাত মারাত্মক অস্ত্র ছাড়া কিন্তু হতো না 326। 325 কেউ বাঁশের লাঠি দিয়ে হাত ভেঙে দিয়েছে, 325। তো 325 থাকলে হাত ভেঙে গেছে তাও জামিন হয়ে যায়, কারণ 325 বেলেবল। মারাত্মক অস্ত্র নাই, পিস্তল নাই, চাকু স্যার নাই, ধারালো কোনো কিছু নাই। লোহার রড দিয়ে বাড়ি দিয়ে ভেঙে দিয়েছে হাত, পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, তারপরও জামিন হয়ে যায়। দুঃখের বিষয়। এটা অনুভব করে 325-কে জামিন অযোগ্য করা হয়েছে, যেটার খুব ভালো ফল ভোগ করছি এই মুহূর্তে আমি। আমি গত মাসেই একটা মামলা 26 অক্টোবর আমি ফাইলিং করেছি। 5 জন আসামি। প্রথম দিন শুধু একজনকে জামিন দেওয়া হয়েছে, 4 জন জামিন পায়নি। পরে 4 জন, ওই বাকি মানে 5 জনের মধ্যে একজন জামিন পেল, মহিলা, তিনি 5 নম্বর আসামি। এবং 1 থেকে 4-এর মধ্যে 2 জনের জামিন আবার আপোষে হলো। এবং মানে 2 নম্বর যে আসামি, তার এখন পর্যন্ত জামিন হয়নি, কারণ তিনি আপোষ করেননি। কেন? 325 ধারা তাকে আটকে রেখেছে এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেট। তাহলে 325-এ আমি ভালো অ্যাডভান্টেজ পাচ্ছি। তো এটা আমার শেষ প্রশ্ন ছিল। আচ্ছা, এই যে 325, এটা কিন্তু দণ্ডবিধি সংশোধন না। কি সংশোধন হয়েছে? দ্বিতীয় তফসিলের 5ম কলাম সংশোধন করে 325-কে জামিন অযোগ্য করা হয়েছে। তা আমরা স্যার আজকে একটা বড় আইন পড়লাম, সিআরপিসি, এবং এই 85টা প্রশ্নের বাইরে কিন্তু অনেক গল্প হলো। রেকর্ডটা খুব দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা নেক্সট দিন, আগামীকালকে আরো আইন কিছু পড়বো। কারো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে জি সবার না স্যার। সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।